আমি আর্টবোর্ড টুলে যাব, তাই তো? আর্টবোর্ড টুলে গেলে দেখেন কি কি অপশন অ্যাভেলেবেল হয়, ওরিয়েন্টেশনের অ্যাভেলেবেল হয়, আর এখানে অ্যালাইনমেন্ট দিয়ে আপনার এই পুরা ইলাস্ট্রেটরের মধ্যে কোথায় গিয়ে আপনি কোন পজিশনে রাখতে চান এগুলা, হাইট আর উইথ। বাট আমি আর্টবোর্ড থেকে কিন্তু ব্লিড চেঞ্জ করতে পারবো না, বুঝে গেছে? আর্টবোর্ড থেকে আমি ব্লিড লিড চেঞ্জ করতে পারবো না, ঝামেলা হয়ে যাবে। তো আমি এটাকে ব্লিড লিড সেটিংস ওভারঅল চেঞ্জ করতে গেলে যাবো হচ্ছে ফাইল, ডকুমেন্ট সেটআপ। এখান থেকে আপনি আসবেন, ইঞ্চিস নেবেন না পয়েন্ট, আবার ওই যে সবার প্রথমে যেটা পান না আর ড্যাশবোর্ড, আর্টবোর্ড ক্রিয়েটের সময় যে ড্যাশবোর্ডটা পান ওটাই। এখন আমি চাচ্ছি ব্লিড বাদ দিতে, তো ব্লিড 0 করে দেন। এখানে আপনার ইমেজেস ব্লা 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 বেসিক যেসব সেটিংস ওইগুলোই আছে, করে ওকে করবেন, আপনার আর্টবোর্ডের সেটিংসে চেঞ্জ হয়ে যাবে। দেখেন যদিও আমার ইলাস্ট্রেটর ক্র্যাশ করছে, হ্যাং করছে, এই যে ব্লিড এরিয়াটা চলে গেছে। সেটা আর্টবোর্ডের সেটিংস গুলো পরবর্তীতে পাবেন ডকুমেন্ট সেটআপে আসে, আর্টবোর্ড টুল থেকেও পাবেন কিছু এই। আর এখান থেকে আমরা কি কি টুলস জানি অলরেডি দেখেন তো, বাদ গেছে কি কি টুলস। আমরা ডিরেক্ট সিলেকশন জানি, গ্রুপ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন এই দুটো জানি, সিলেকশন টুল জানি, এই তিনটা জানি। ম্যাজিক ওয়ানটা আমি ওইদিন দেখাইছি না আপনাদের, যে একসাথে অনেকগুলো অবজেক্টের মধ্যে কালার আমরা চেঞ্জ করতে পারবো। ম্যাজিক ওয়ান্ড ওইদিন দেখাইছি না, যে অনেকগুলো অবজেক্ট যদি থাকে, মকআপ না, আজকে আপনাদের টেস্ট হবে। আমি জাস্ট আপনাদের লাস্ট এটা ইলাস্ট্রেটরের বেসিক যে টুলস গুলো ইউজ ওইগুলো দেখাবো, এরপরে টেস্ট হবে আপনাদের। ম্যাজিক ওয়ান্ড, আচ্ছা ল্যাসো টুলটাও তো দেখাইছি মনে হয়, লাস্ট ক্লাসে দেখালাম না? ল্যাসো টুল দিয়ে যে আপনি একসাথে অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট করতে পারবেন। ওকে, এটাও ডান। পেন টুল ডান, কার্ভেচার টুলও পেন টুলের সাথে দেখাইছি। টাইপ টুল, টাইপ টুলের মধ্যে কয়েকটা জিনিস আছে, অনেকগুলো জিনিস আছে এখানে টাইপ টুলের মধ্যে। টাইপ টুল আমরা নর্মালি যেটা ইউজ করি এটা, এটা আমরা অলরেডি খুব ভালো করে জানি। টাইপ অনে পাথ আছে, টাইপ অনে এরিয়া আছে, এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। দেখেন টাইপ অনে পাথ এন্ড টাইপ অনে এরিয়া কি। আমি একটা সার্কেল বানাইলাম, ফিল কালার দিলাম, স্ট্রোক কালার না, ওকে। সো এইটার পাথ কোনটা? এই সার্কেলের মধ্যে পাথ হচ্ছে এই যে ব্লু কালার যেটা দেখতেছেন ওইটা। তো আমি এই চাচ্ছি এই সার্কেলের চারপাশ থেকে, অনেক সময় লেখা দেখেন না আপনারা যে গোল হয়ে থাকে ব্যাজের মতো, আপনার বিভিন্ন ব্যাজের মধ্যে দেখেন না গোল হয়ে থাকে। তো এটা করবো কিভাবে? টাইপ টুলের মধ্যে যায় ক্লিক করবেন টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ নিয়ে আপনার কার্সার দেখেন চেঞ্জ হয়ে গেছে, কার্সারের মধ্যে একটা ঢেউ চলে আসছে, দেখতে পারবেন এখানে। এই যে আগে কার্সারটা ছিল অন্যরকম, এখন আসছে আরেক রকম ঢেউ, এটা হচ্ছে টাইপ অনে পাথ। এবার পাথের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি ভিতরে ক্লিক করেন হবে না, ফাঁকা জায়গায় ক্লিক করেন তাও হবে না, একদম কোনো অবজেক্টের পাথের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে আপনার লেখাটা এরকম রাউন্ডেড হয়ে আসবে। দেন আপনি কন্ট্রোল টি দিয়ে এই লেখার সাইজ ছোট বড় করতে পারবেন। এখান থেকে নর্মালি যা চেঞ্জেস আছে করতে পারবেন। এখানে দেখেন দুইটা ছোট ছোট বার আছে, এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফের মধ্যে কতটুকু এরিয়া আপনি রাখতে চাচ্ছেন, কতটুকু এরিয়া বাদ দিতে চাচ্ছেন ওইটা। ধরেন আমি এইটুকু এরিয়া রাখবো, বা আমি আরেকটু বড় রাখি, এই এতটুকু রাখবো, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এটাকে সোজা করে একদম মাঝামাঝি নিয়ে আসবো। কিভাবে? এই দুইটা বার হচ্ছে আপনার এখান থেকে লেখাটা শুরু, প্যারাগ্রাফ বা লাইনে শুরু, এই জায়গায় যায় লাইনে শেষ। আর এই প্লাস চিহ্নর মানে হচ্ছে এই দাগের বাইরেও আরো লেখা আছে যেটা দেখা যাচ্ছে না। তো প্লাস চিহ্ন থাকা মানে দাগের বাইরে আরো লেখা আছে। এখন আমি চাচ্ছি এটাকে ঘুরাইতে, এই দুইটা দাগ বাদ দিয়ে এখানে আরেকটা দাগ আছে, এই যে একটা। যদিও আমার এই জিনিসটা খুবই বিরক্তকর লাগে, কারণ এই জিনিসটা আমি হচ্ছে ঠিক মতো খুঁজে পাওয়া যায় না এই দাগগুলা। আপনি এই দাগটাতে ক্লিক করে এটাকে এখন ঘুরাইতে পারবেন যেদিকে ইচ্ছা। আপনি ভিতরের দিকে চাইলে ভিতরের দিকে নিয়ে যেতে পারবেন, হয়ে গেল দাগটা। এই যে ভিতরের দিকে আনতে পারবেন, বাইরের দিকে নিতে পারবেন, একে ঘুরায় আপনি মাঝামাঝি আনে রাখতে পারবেন ভিতরের দিকে। আবার দাগ গায়েব হয়ে গেছে দেখেন, এই জন্য এটা পছন্দ না আমার। এইভাবে করতে পারবেন। করার পর আপনার এখান থেকে লাইন হাইট কমাইতে হবে, কারণ লাইন গুলা কতটুকু লাইন রাখছেন এই। আমি চাচ্ছি এখন এখান থেকে এই এতটুকু লেখা থাকবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইপ অনে পাথ। শুধু এরকম সার্কেলের মধ্যে না, ও যে কোনো জায়গায় হচ্ছে কাজ করবে, যে কোনো পাথের উপর কাজ করবে। অ্যাজ লাইক ধরেন আমার এরকম এরকম একটা ঢেউ আছে, তারপরে একদম এরকম আমার ঢেউ, এরকম একটা শেপ। টাইপ অনে পাথ নিয়ে ক্লিক করেন, পাথের উপরে ওই ঢেউ এর মতো করে লিখবে, দেখছেন?
এই ও যে কোনো অবজেক্টের পাথের মধ্যেই লিখবে, বুঝা গেছে? আর টাইপ অন এরিয়া হচ্ছে যে কোনো এরিয়ার মধ্যে। নর্মালি আমরা ধরেন লিখতেছি ধরেন আমাদের প্যারাগ্রাফ কিরকম হয় নর্মালি টেক্সট বক্সের মধ্যে এইটুকু এরিয়ার মধ্যে এই যে এরকম। এখন আমি চাচ্ছি প্যারাগ্রাফটা হবে এরকম কোনাকুনি, অনেক জায়গায় দেখেন না এক সাইড থেকে আসে কোনাকুনি, অর্থাৎ আমি যেটা বলছি ধরেন আমার একটা ছবি আছে, ছবিটার শেপটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমার ছবিটা হচ্ছে এরকম, এই দুটাকে ধরে আমি একদম বড় করব। ছবিটা এক সাইডে আছে যেটার শেপ হচ্ছে এরকম, আমি এটার একটা কালার দিয়ে দিলাম এই। এখন আমি এই যে সাদা অংশ এর মধ্যে লিখতে চাচ্ছি, এর মধ্যে লিখতে চাইলে কি করে আমি প্যারাগ্রাফ নিয়ে লিখবো অ্যাজ ইউজুয়াল। আমি যদি প্যারাগ্রাফ নিয়ে লিখি দেখেন লেখাটা ওর উপরে উঠে যাচ্ছে, রাইট? ছবিটার উপরে উঠে যাচ্ছে, ব্লু কালারটা হচ্ছে আমার ছবি, ছবিটার উপরে উঠে যাচ্ছে। আমি চাচ্ছি লেখাটাও এরকম প্যারা হবে, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে একটা অবজেক্ট নিতে হবে ঠিক এরকম, যেরকম অবজেক্ট আপনি মানে যেটার মধ্যে যেটুক এরিয়ার মধ্যে লিখতে চাচ্ছেন, যেরকম এরিয়া ওই অবজেক্ট একটা বানায় নিলেন পেন টুল দিয়ে, এই যে এরকম। এবার টাইপ এরিয়া টুল দেন, ক্লিক করেন পাথের উপর, এরিয়ার মধ্যে লিখছেন, দেখেন লেখাটা ঠিক এক্স্যাক্টলি ওই অ্যাঙ্গেলে আছে, বুঝা গেছে? এখন আমি ছবিটার পাশে যদি কোনো লেখা লিখতে চাই, যদিও এটা একদম বাজে লাগতেছে দেখতে, আমাকে এটা করতে হইলে যেটা করতে হবে ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এটার একটু স্পেস বাড়াই, মানে একটু সরাই বক্সটা। এবার এরিয়া টুল নিয়ে পাথের উপর ক্লিক করেন, এই যে এরকম আর কি লেখার পাশে ছবির পাশে এরকম আর কি যে কোনো শেপের মধ্যে আপনি লিখতে পারবেন লেখাকে, ঠিক আছে? আচ্ছা, এরিয়া টুলের কাজ এটা। তারপরে আরো কতগুলা আজাইরা টুল আছে, টাইপ টুল। টাইপ ভার্টিক্যাল ক্লিক করলে লম্বা লম্বি এভাবে লিখবে, এটা দিলে ইউ মাস্ট ক্লিক করে নন কম্পাউন্ড পাথ, এটা হচ্ছে কি এরিয়া টাইপ, মানে কোন শেপের মধ্যে এইভাবে লিখবে। এটা কি ভার্টিক্যাল টাইপ না, ভার্টিক্যাল এরিয়া টাইপ, মানে এই জিনিসটাই ও কোন শেপের মধ্যে লিখবে এইভাবে লম্বা করে, কোন শেপের মধ্যে ও লিখবে, যেটা যে কোনো একটা শেপ হতে পারে। অ্যাজ লাইক লেটস মেক আচ্ছা সার্কেল বানাই, দেখি সার্কেলের মধ্যে কি করে ও। দেন এরিয়া টাইপ নিলাম পাথ, এই ঘুরে পেঁচে লেখে এক কথা। এটা আমার এইভাবে লেখার দরকার কি, আমি তো এরিয়া টাইপ টুল দিয়ে লেখার পর এটাকে শিফট ধরে এভাবে ঘুরে দিতে পারি, তাইলে তো হয়ে যায়। আমার কি দরকার ওইভাবে লেখা? তো এরকম কয়েকটা আছে টুল বেকার। টাচ টাইপ টুল, এটা একটা মজার জিনিস। টাচ টাইপ টুল, এটা দেখেন যদি আমরা এটা নরমালি অন্য একটা টুল দিয়েও করতে পারি। টাচ টাইপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি যে এইটা এডিট করব। আপনি এখান থেকে ম্যানুয়ালি এডিট করতে পারবেন না, ওটাকে পুরো শুধুমাত্র ওই ফন্টটাকে আপনি উঠাতে পারবেন, নামাইতে পারবেন, চাপাইতে পারবেন, চাইলে ঘুরাইতে পারবেন, রোটেশন দিতে পারবেন, যে আপনি যদি চান ওর সাইজ চ্যাপটা লম্বা যা ইচ্ছা করতে পারবেন ওর সাথে, শুধুমাত্র একটা ফন্টের মধ্যে। এখন মজার বিষয় এটা কিন্তু এখনো এডিটেবল, মানে দেখেন এই যে এখনো এডিটেবল, মানে এটা এখনো শেপ না। তো আমরা শেপ না করেও যে কোনো ফন্টকে আমরা ম্যানিপুলেট করতে পারবো কি দিয়ে, টাইপ টাচ টাইপ টুল, যদিও এটা আমার কোনো কামে লাগে না। সিলেক্ট করে যে কোনো লেখার উপর লিখবেন, দেন ওটাকে আপনি যেদিকে ইচ্ছা ম্যানিপুলেট করতে পারবেন। আমি যদি এটাই করতে চাই তো আমার এত দূর আসার কি দরকার? টাইপ টুল নিয়ে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে তো ওই সেম কাজটাই করতে পারবো। এটা দিয়ে সুবিধা হচ্ছে এটা দিয়ে আপনি হাতে কলমে একে ম্যানিপুলেট করতে পারবেন, একবারে নিজের মাউসের মতো যেদিক থেকে ইচ্ছা মাউসের মতো নিয়ে ওকে ম্যানিপুলেট করতে পারবেন। কিন্তু মজার বিষয় এটা টেক্সটে এখনো এডিটেবল থাকবে, দেখছেন? এটা হচ্ছে মজার বিষয় যে এটাকে শেপে পরিণত করা লাগে। তো এটা ছিল টাইপ টুলের মধ্যে। জি কি কোশ্চেন আছে বলেন? সার্কেলের লেখার টাইমে খালি পাথ এর উপর লেখাগুলা ছিল, বাট এরিয়া টুল দিয়ে টাইপ করলে পুরা এরিয়া জুড়ে থাকে। সার্কেলের পুরা এরিয়া জুড়ে যদি লিখতে চাই ওই এরিয়া টাইপ টুল দিয়ে লিখবেন, তাইলেই হবে। কোশ্চেন আছে, জি বলেন। রাউন্ড কর্নার করবেন কিভাবে? সুন্দর একটা কোশ্চেন করছেন, আচ্ছা দেখাই দিব ওটা। সার্কেলের মধ্যে এরিয়ার মধ্যে লিখতে চাবো কিভাবে, এরিয়া দেন,
এই এরিয়া টাইপ টুল জাস্ট এই সার্কেলের পাথের উপর ক্লিক করবেন, এই যে সার্কেলের মধ্যে লিখে দিবেন এইভাবে। তো টাইপ টুলে দেখেন এর মধ্যে আরো কয়েকটা জিনিস আছে ইউজ করতে পারবেন। লাইন সেগমেন্ট টুল আমরা জানি, আর্ক, লাইন, স্পাইরাল। এইটা দেখেন স্পাইরালের কাজ হচ্ছে কি, এরকম স্পাইরাল বানাবে, আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। এগুলো আর কি ইলাস্ট্রেশনে অনেক সময় অনেক জায়গায় লাগে। দ্যাটস ইট, এগুলার আর বেসিক কোনো ইউজ নাই, আর্ট করতে যে অনেক সময় লাগে। পোলার গ্রিডে আপনি এরকম গ্রিড বানাতে পারবেন, পোলার। এন্ড এটাকে বানানোর পর কিবোর্ডের অ্যারো কি দিয়ে এর সার্কেল বাড়াইতে কিংবা কমাইতে পারবেন, কিবোর্ডের আপ অ্যারো আর ডাউন অ্যারো দিয়ে, আর লেফট অ্যারো রাইট অ্যারো দিয়ে এর হচ্ছে আপনি ভাগগুলো বানাইতে পারবেন। তো পোলার গ্রিড এগুলো অ্যাকচুয়ালি আলটিমেটলি কোনো কাজেই লাগে না। রেক্ট্যাঙ্গুলার গ্রিডটা মাঝে মাঝে কাজে লাগে, অ্যাজ লাইক যখন আপনি কোনো টেবিল কিংবা চার্ট কিংবা কোনো বক্স বা কিছু বানাইতে চান, সেক্ষেত্রে এটা কাজে লাগে। রেক্ট্যাঙ্গুলার গ্রিড এরকম গ্রিড বানাইতে কাজে লাগে। এটা কাজ করে কিভাবে, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, ও আপনাকে সিম্পলি গ্রিড বানায় দিবে। শিফটও কাজ করে এই জায়গায়, শিফট অল্টারও কাজ করে, নর্মাল শেপের মতোই ও কাজ করবে। মজার বিষয় এখানে কয়েকটা জিনিস আছে, এক্স চাপ দিলে কিবোর্ডে, এক্স চাপ দিলে দেখেন বাম পাশে চাপতেছে, আর সি চাপ দিলে ডান পাশে চাপতেছে, দেখছেন? আপনি চাইলে যেদিকে ইচ্ছা আপনি বারগুলোকে চাপাতে পারবেন। আপ অ্যারো ডাউন অ্যারো দিলে কলাম বাড়ে, সরি রো বাড়ে, ডাউন লেফট অ্যারো রাইট অ্যারো দিলে কলাম বাড়ে কম। সেটা দিয়ে আপনি এরকম বক্স বানাতে পারবেন, যেটা আমরা স্প্লিট গ্রিড দিয়ে বানাইছি। কিন্তু মজার বিষয় এর ভিতরে গুলো ব্ল্যাঙ্ক। এটাকে এখন দেখেন আনগ্রুপ করেন, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন লাইন, দেখছেন? লাইন দিয়ে বানানো এটা গ্রিডটাকে। তো আর কি ছক বানাইতে কাজে লাগে, এই আর কিছু না, বেসিক জিনিস। আর্ককে কি করবে, ওই আর্ক বানাবে লাইন গুলাকে। এর উপর ডাবল ক্লিক করলে আপনি ওর প্যানেলটাকে খুঁজে পাবেন, এক্স অ্যাক্সিস থেকে চাচ্ছেন না ওয়াই অ্যাক্সিস থেকে চাচ্ছেন, লেন্থ কত লম্বা হবে, ওপেন টাইপ হবে না ক্লোজ টাইপ হবে, এই টাইপ। ওপেন টাইপ ক্লোজ টাইপ কি বলেন দেখি, বলতে পারেন নাকি? ওপেন টাইপ এন্ড ক্লোজ টাইপ কি জিনিস বলেন? ওপেন টাইপ এন্ড ক্লোজ টাইপ কি জিনিস বলতে পারবেন? ওপেন টাইপ হইতেছে, আমরা পেন টুল দিয়ে যখন কোনো শেপ বানাইতাম না, শেপটা কি করতাম, শেপটা পুরো কমপ্লিট করতে হলে আমরা কি করতাম বলেন তো? শেপটা পুরো কমপ্লিট করতে হলে অ্যাঙ্কারের যেখানে শুরু করতাম ওইখানে এসে শেষ করতাম, রাইট? ওই যে শেষ করে দিচ্ছি না, ওইটা হচ্ছে আপনার ক্লোজ টাইপ, মানে ওটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি শেপটা। ওপেন কখন থাকবে, যখন আপনি ওটাকে জোড়া লাগাবেন না। এটা হচ্ছে বেসিক আইডিয়া। যেমন পেন টুল দিয়ে এখান থেকে এখানে বানাইলাম, বলেন তো আমার এই শেপটা ওপেন টাইপ না ক্লোজ টাইপ? ওপেন না ক্লোজ? ওপেন। এটাকে যখন আমি এখান থেকে টান দিয়ে আবার শেষ করে দিব, পেন টুল ম্যান এখান থেকে যখন আবার আপনি শুরু করে এখানে আগে শেষ করে দিবেন, ক্লোজ টাইপ। এই তো প্রত্যেকটার প্যানেল আছে, এখানে দেখবেন এক একটা জিনিস, এগুলো আর কি দেখবেন, দেখবেন কোনটা কোন কাজে লাগে। ফ্লেয়ার টুলটা এরকম, ফ্লেয়ার টুলটা হচ্ছে আপনার মাঝে মাঝে দেখেন না তারা হয়ে থাকে। এটা এখন এফেক্টটা ইউজ করে কিভাবে, এটার মধ্যে আবার আপনার কই গেল, অপাসিটি থেকে বিভিন্ন এফেক্টস ইউজ করে, মাল্টিপ্লাই, ওভারলে, স্ক্রিন। এর পিছনে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো এগুলো আসলে কাজ করবে না। এখন ব্যাকগ্রাউন্ড থাকলে বুঝে যেত। আচ্ছা দাঁড়ান দেখি ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করে ও। ফ্লেয়ার ব্যাকগ্রাউন্ডের আমরা কালার দিলাম ব্ল্যাক না, আমরা একটা কালারফুল কিছু দিই। দেন আমরা এটাকে নিয়ে যাই আর এই যে একটা সূর্যের মতো গ্লোয়িং ভাব আনা যায় আর কি এটা দিয়ে। এর মধ্যে গ্রেডিয়েন্টটা আপনি ম্যানিপুলেট করতে পারবেন, কিরকম গ্রেডিয়েন্ট চাচ্ছেন। সো এই প্লেয়ার টুলের মাল্টিপ্লাই, এই অপারেশনস গুলা কি যেগুলো আছে, ব্লেন্ডিং অপশনস গুলো, এগুলা দিয়ে এক একটাতে এক এক রকমের কাজ করে। এগুলো আসলে এফেক্ট হিসেবে কাজ করে নরমালি।
আপনি যখন কোনো ইলাস্ট্রেশন করবেন বা অনেক জায়গায় আর কি ইউজ হয় ইলাস্ট্রেশনের মধ্যে টধ্যে, সূর্য, তারা, চাঁদ বা কোনো ব্যাকগ্রাউন্ড বানাইছেন যেখানে আপনার কোনো গ্লোয়িং কিছু লাগবে, সেক্ষেত্রে আপনি এগুলা ফ্লেয়ার ইউজ করতে পারেন। যদিও এটা ম্যানুয়ালি বানায় নেওয়া হয়, ফ্লেয়ার টুলেও ওই আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো সেম ভাবে কাজ করে, ফ্লেয়ার গুলা বাড়ায় এবং ফ্লেয়ার গুলা কমায়, আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো। এটা ছিল ফ্লেয়ার টুল। শেপ টুলের মধ্যে আর কিছু নাই, ব্রাশ, ব্লব ব্রাশ, দেখছেন স্মুথ করে দিছে ব্লব ব্রাশ। অর্থাৎ আপনি যখন কোনো কিছু বানাবেন, একটা মজার জিনিস দেখবেন, মজার জিনিস দেখেন, এই যে একটা অর্ডার দিল এখন $20, যদিও আমি জানি না কিসের অর্ডার দিছে, আই ডোন্ট ইভেন নো। এখনই আসলো, মানে শান্তি পাচ্ছি না আমি আর কি। সো ব্লব ব্রাশ দিয়ে যেভাবে কাজ করে ওটা, ব্লব ব্রাশটা হচ্ছে আপনি যখন কোনো কিছু বানাবেন নর্মালি, তখন ওটাকে স্মুথ করে দিবে নিজে থেকে, দেখছেন যা কিছুই বানান না কেন ব্লব ব্রাশটা এরকম স্মুথ করে দেয়। আর ব্লব ব্রাশের মজা হচ্ছে এটা আপনার কি বলেন তো, ফিল না স্ট্রোক? এটা ফিল না স্ট্রোক বলেন? ব্লব ব্রাশ ফিল কালার না স্ট্রোক কালার? ফিল। নর্মাল ব্রাশটা কি ফিল না স্ট্রোক? নর্মাল ব্রাশ ট্রাই করছিলেন আপনারা? এই যে এখান থেকে এই ব্রাশটা কখনো ইউজ করছিলেন? স্ট্রোক দেখেন, ইউজ করে দেখেন, এই যে টান দেন, ইউনিফর্মটা আমরা নর্মাল করি, লাইন বানাইলাম, সিলেক্ট করে ইউনিফর্মটা আমরা লাইন বানাই, এই যে এখন বলেন তো এটা স্ট্রোক না ফিল? তো এইটাই হচ্ছে ডিফারেন্স ব্লব ব্রাশ আর ইয়া ব্রাশের মধ্যে। ব্রাশ দিয়ে অনেক মজার মজার জিনিস করা যায়। নর্মালি আপনি উইন্ডো থেকে যাবেন ব্রাশেস, আপনার সামনে একটা প্যানেল আসবে, এরকম ব্রাশের প্যানেল। এই প্যানেলে আসলে আপনারা দেখতে পারবেন কিছু ডেমো ব্রাশ দেয়া আছে। আপনি একটা কিছু বানান, এরকম বানাইছেন, যদিও এটা কি বানাইছে দেখছেন, এটা কি দেখছেন, জিন্স প্যান্টে দেখছেন এরকম কখনো কোনো কিছু জিন্সের মতো? সো এইটা হচ্ছে ওর ইউনিফর্ম, এটাকে আমরা বলি ইউনিফর্ম। ওকে আমরা এখন জিন্সের ইউনিফর্ম পরা রাখছি, আপনি এখান থেকে ব্রাশের যে ইউনিফর্ম এগুলা চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এখান থেকে যে কোনো, আচ্ছা এখানে আসবেন, ইউনিফর্ম চেঞ্জ করতে চাইলে আপনার যদি আরো ইউনিফর্মের দরকার হয়, এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে লাইব্রেরি, ব্রাশেস এর লাইব্রেরি। এই লাইব্রেরিতে আসে আপনি যে কোনো ধরনের ইউনিফর্ম দেন, অ্যারো, অ্যারোতে কি হয় দেখেন, আপনার সামনে আরেকটা প্যানেল ওপেন হচ্ছে, এটা বন্ধ করে দিতে পারেন। এখান থেকে আপনি ক্লিক করলে দেখেন এটা একটা তীর বানায় দিবে, এই দেখেন। তো এরকম ব্রাশেস আছে, এখানে আরো অনেক ধরনের ব্রাশ আছে। মজার জিনিস আপনারা দেখে, আপনারা লাস্ট একটা কাজ করছিলেন রেস্টুরেন্টের, মনে আছে? ওখানে একটা দাগ ছিল, যদিও অ্যারো ছিল না, এইরকম বা এরকম কিছু একটা দাগ ছিল, এরকম, যেটা আপনারা অনেক প্যারা খাইছিলেন করতে রেস্টুরেন্ট মেনুতে। সো এই যে এরকম আর কি ব্রাশ দিয়েও করা যায় এইসব এফেক্টস গুলা, ঠিক আছে? এখানে অনেক ধরনের ব্রাশ আছে। লাইব্রেরিতে গেলে দেখবেন আর্টিস্টিক ব্রাশের মধ্যে ক্যালিগ্রাফিক, চক, পেন্সিল, পেন ব্রাশ, তারপরে ব্রিস্টল ব্রাশ। ডেকোরেটিভ ব্রাশের মধ্যে যান দেখেন সিল, ব্যানার্স, এগুলা বহুত কিছু আছে, স্টার্স, সান, আপনার যা ইচ্ছা এখান থেকে বানাতে পারবেন। তারপরে আপনি 3D শেপস যদি বানাতে চান এরকম বানাতে পারবেন, দেখছেন? তো এগুলো যদিও এগুলো বিল্ট ইন প্রিসেটস, এগুলো সবসময় সবকিছু কাজে আসে না, এগুলো আপনার বিভিন্ন ডিজাইনের মাঝে মাঝে কাজে লাগে। এরকম ফুল পাতা, যখন আপনি ফ্লোরাল ডিজাইন করবেন অনেক সময় কাজে লাগে এই জিনিসগুলা, ফ্লোরাল ডিজাইনে এগুলো কাজে লাগে। অ্যাকচুয়ালি সবসময় এগুলো কাজে লাগবে এমনটা না, বুঝে গেছে? এরকম অনেক কিছু আছে এখানে দেখতে পারবেন।
এখান থেকে গ্রাঞ্জ একটা আছে ব্রাশ ক্যাটাগরি, হয়ে গেল। এই যে গ্রাঞ্জ ব্রাশ, এগুলো অনেক সময় অনেক কাজে, অ্যাকচুয়ালি অনেক কাজে লাগে এই জিনিসগুলো মাঝে মাঝে। তারপরে যেহেতু এতক্ষণ ধরে যে আমরা ব্রাশগুলো দেখতেছি, এর বৈশিষ্ট্য কি ছিল বলেন তো? ব্রাশ কি চাইলে আরো নামাতে পারবেন? অবশ্যই নামাতে পারবেন। আপনারা চাইলে ব্রাশ বানাইতেও পারবেন। আমার একটা টিউটোরিয়াল আছে ফেসবুকে, যদি ওটা খুঁজে পাবেন না এখন আর, বহুত আগের। ব্রাশ বানানো যায় ইলাস্ট্রেটরে। আরেকটা হচ্ছে আপনার সাইট হচ্ছে ব্রাশ ইজি, এই জায়গা থেকে হাজার হাজার ব্রাশ আছে ফটোশপের জন্য, ইলাস্ট্রেটরের জন্য মনে হয় আছে এখানে, দেখতে হবে। ফটোশপ ইলাস্ট্রেটর ব্রাশ পাওয়া যায় হাজার হাজার এরকম, কালার স্প্ল্যাশ এরকম অনেক, নিয়ন ব্রাশ, বহুত বহুত ধরনের ব্রাশ আছে, 3D মিডি টেক্সচার, অনেক ব্রাশ আছে। আপনারা এটা একটু গুতায়েন, ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আর কি, ইলাস্ট্রেটরে ফটোশপে দুই জায়গায়। তো ব্রাশের যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে ব্রাশ হচ্ছে স্ট্রোকের উপর কাজ করতেছিল এতগুলো, সবগুলো কিন্তু স্ট্রোক, দেখছেন? তো আমি যদি স্ট্রোকটা পেন টুল দিয়ে বানাই, ও কি কাজ করবে? স্ট্রোক না এটা, আর এটাতে আমি একটা ইউনিফর্ম দিলাম, লেটস সি সামথিং লাইক দিস, এই যে কাজ করে। যে কোনো স্ট্রোকের উপরেই ব্রাশের এই এফেক্টগুলো কাজ করবে। তো আপনি যদি একটা সার্কেল বানান, অনেক ডিজাইনে আমাদের এরকম দেখবেন, সার্কেল বানান, বানানোর পর এর মধ্যে আপনি চাইলে ব্রাশ এভাবে দিতে পারেন, এইভাবে এফেক্ট দিতে পারবেন। তো এই জিনিসগুলো করা যায় ব্রাশেস দিয়ে। দেখেন ইলাস্ট্রেটর ব্রাশ দিয়ে কিন্তু অনেক কিছু করা পসিবল। তো ব্রাশেস গুলা দেখেন। তারপরে আছে আমাদের ব্রাশ টুলের পর আছে ইরেজার। ইরেজার দিয়ে কি করে? মুছে সিজার দিয়ে লাইন কাটে। সিজার টুল, ইরেজার টুল, এই দুটা দেখাতে হবে। সিজার এন্ড ইরেজার। নিয়ন এফেক্ট, নিয়ন এফেক্ট খুব ইজি, এইটাও দেখাইছিলাম আমি লাইভে, আপনারা টিউটোরিয়াল দেখেন ইউটিউবে, খুবই সিম্পল। 3টা কালার দিয়ে নিয়ন এফেক্ট বানাই, সিম্পল। নাইফ দিয়ে পাত কাটে, এই আর কিছু। নাইফের কাজটা আমি নিজেই ভুলে গেছি কেমনে যেন করতে হয় নাইফের কাজ। দাঁড়া, ফিল্ডে কোনো কাজ করে। এই যে কেটে দিচ্ছি। নাইফ দিয়ে টুকরা টুকরা করতে পারবেন যে কোনো শেপকে, এই এরকম এরকম আপনাদের ইচ্ছা মতো এভাবে কাটতে পারবেন। কত ইজি না, দেখছেন? এখন মজার বিষয় হচ্ছে ভাইয়া, এতগুলা তৈরি করে, সো আমরা এত কিছু টুলস ইউজ করে কোনটা কাজে লাগাবো যখন আমরা কাজ করব? আসলে এতগুলা টুলস আপনাদের দেখাচ্ছি বিকজ সবগুলো টুলস জেনে রাখা উচিত। নর্মালি আপনারা বেসিক যেগুলো ইউজ করেন সবগুলোর মতো এগুলো ইউজ করবেন, বেসিক জিনিসগুলাই। তো এখানে পেন্সিল টুলটা কি কাজ করে? সেম অ্যাজ পেন টুলের মতো, খালি এটা আপনার হাতে ম্যানুয়ালি স্কেচ করবেন এন্ড এটাতে প্রচুর অ্যাঙ্কার পয়েন্টস ক্রিয়েট হয় এরকম, অ্যাজ লাইক পেন টুল, খালি ডিফারেন্সটা হচ্ছে এখানে প্রচুর অ্যাঙ্কার পয়েন্টস আপনি পাবেন জায়গায় জায়গায়। ডিরেক্ট সিলেকশন নিলে দেখতে পারবেন, দেখেন জায়গায় জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট। এটা ফ্রি হ্যান্ড টুল, অর্থাৎ আপনি যখন গ্রাফিক ট্যাবলেট বা গ্রাফিক প্যাড দিয়ে কাজ করবেন তখন এই পেন্সিল টুলগুলো কাজে লাগে। এগুলো আর কি আপনার নর্মালি মাউস দিয়ে আপনি কোনো কিছু যদি বানাতে চান, অ্যাজ লাইক আমি আমার নাম যদি লিখতে চাই, ঠিক আছে, দেখছেন কি অবস্থাটা হবে। বাট এটা যদি আমি গ্রাফিক ট্যাবলেট দিয়ে করি খুবই ইজিলি অ্যান্ড সিম্পল হবে। স্মুথ টুলটা আপনাদের দেখাইছি, পাথ ইরেজারের কাজ হচ্ছে পাথ মুছে দেয়া, ওর নামেই ওর কাজ দেয়া। অবজেক্টের পাথ আপনি এখান থেকে এইটুকু চাইলে মুছে দিতে পারবেন, এই যে এরকম যে কোনো জায়গা থেকে আপনি ওর পাথ মুছে দিতে পারবেন, যদিও ওর পাথের উপর দিয়ে এভাবে পেন্সিলের মতো মুছে আসা লাগবে। অ্যাজ লাইক সিজার টুল, সিজার টুলের ছোট ভাই। এটা আপনার ফ্রি হ্যান্ড, অর্থাৎ আপনি নিজের হাতে এগুলা বানাবেন, ঠিক আছে। আর ওইগুলা যে সিজার টুল আর নাইফ টুল এগুলা ফ্রি হ্যান্ড না, ওগুলা হচ্ছে ক্লিকের উপর। জয়েন্ট টুল আপনারা যেটা কন্ট্রোল জে দিয়ে করছেন, এখানে নর্মালি শেপের মধ্যে শেপ নিয়ে, জয়েন্ট টুল কি করে, দুইটা শেপকে সিলেক্ট করে এই দুই জায়গায় আমি জয়েন্ট টুল দিয়ে জাস্ট এভাবে ক্লিক করে
একটা সার্কেল বানাই দিচ্ছি যে এই জায়গাটুকু জয়েন করে দাও, দেখি জয়েন করছে নাকি, জয়েন করে নাই কেন? আচ্ছা এটা তো আমার ক্লোজ টাইপ, ওয়েট, এটা আমার ক্লোজ টাইপ শেপ, তো এই দুটো তো আমার হবে না, ওপেন টাইপ শেপ লাগবে। এখান থেকে আমি একটা শেপ বানাইলাম, এখান থেকে আমি আরেকটা শেপ বানালাম, এটাকে সিলেক্ট করে জয়েন্ট টুল দিয়ে যদি আমি এই জায়গাটা জয়েন্ট করে দিতে চাই, এই যে জয়েন্ট করে দিতে দেখছেন, জয়েন্ট করে বাকি যে দুটো ছিল ওই দুটো বাদ দিয়ে দিচ্ছি। আপনি যদি চান এখান থেকে এখানে আসে এইটুকুকে জয়েন্ট করবেন, জয়েন্ট কি করে লেটস সি, যে এই জয়েন্ট করছি, আমরা কন্ট্রোল জে দিয়ে যা করছি, এখানে টুল একটা দিছে এক্সট্রা। স্মুথ টুল আপনারা অলরেডি জানেন, শেপার টুলটা দেখেন, শেপার টুলটা আসলে কি কাজ, শেপার টুলের কাজটা কি, শেপ আমরা বানাই না, কি কি শেপ আছে ইলাস্ট্রেটরে বলেন তো দেখি, কি কি শেপ আছে, স্কয়ার, তারপরে ট্রায়াঙ্গেল, আর কি কি আছে বলেন? রাউন্ড, ইলিপস, স্টার, প্লেয়ার, আর হচ্ছে স্কয়ার। স্কয়ার শেপ আছে? স্কয়ার শেপ কি আদৌ আছে? খাইছে, বহুত কাজ দিয়ে দিছে, দেখতে হবে কাজ। স্কয়ার শেপ নেই, রেক্টেঙ্গেল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, পলিগন আছে। আচ্ছা সো এইগুলা শেপার টুল দিয়ে আপনি এটাও ফ্রি হ্যান্ড, আমি চাচ্ছি আপনার একটা সার্কেল বানাইতে, লেটস মেক আ সার্কেল, হয়ে গেছে, দেখছেন জাদু। আমি চাচ্ছি আবার শেপার টুল নেন, আমি চাচ্ছি একটা স্কয়ার বানাইতে এরকম, বা একটা রেক্টেঙ্গেল বানাইতে, এই যে বানাই দিচ্ছে স্কয়ার। আমি চাচ্ছি এবার শেপার টুল দিয়ে একটা রেক্টেঙ্গেল বানাবো, এই যে বানাই দিচ্ছে, দেখেন পেন্সিলের মতো আপনাকে ড্র করতে হবে, ও বানাই দিবে। আপনি চাচ্ছেন পলিগন বানাইতে, কিরকম হয় পলিগন, এরকম রাইট? আল্লাহ ডেঞ্জারাস হয়ে গেছে। এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে স্কয়ার মনে করছো, সার্কেল। শেপার টুলটা মজার একটা জিনিস, এই এবার হইছে পলিগন, দেখছেন? সো আপনি ফ্রি হ্যান্ডে নিজে থেকে যেরকম শেপ দরকার ওরকম বানাইতে পারবেন, ঠিক আছে? কিন্তু এটা দিয়ে যদি আপনি চান শেপার টুল দিয়ে ট্রায়াঙ্গেল বানাইতে, লেটস মেক ট্রায়াঙ্গেল, এই বানাই। তো শেপার টুল দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো শর্টকাট আর কি যে কোনো শেপস বানাতে পারবেন, সেটা হচ্ছে শেপার টুলের কাজ। ইরেজারের কাজ অলরেডি তো বললাম। রোটেট, রিফ্লেক্ট, আপনারা রোটেট রিফ্লেক্ট করেন নাই বলেন দেখি? ওইটাই টুল দেয়া এখানে, দ্যাটস ইট, বেসিক জিনিস। এখানে রোটেটের উপর ডাবল ক্লিক করলে অ্যাঙ্গেল অনুযায়ী, এটা তো আমরা করছি, ওই যে ড্রোনের লোগোটা বানাইলাম না রোটেট করে, হ্যাঁ। আর রিফ্লেক্ট তো আমরা রিফ্লেক্ট করে তো আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো করলাম, একই, এটা টুল দিয়ে করা আর আপনার রাইট ক্লিক করে করা সেম জিনিস। টুল দিয়ে দিছে একটা বেসিক। স্কেল, শিয়ার টুল আমরা জানি, রিশেপ টুল, স্কেল টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে স্কেল করা, সিলেক্ট করে আপনি এরকম, যেটা আমরা নর্মালি সিলেকশন টুল দিয়ে করতে পারি, কোন দুঃখে আমাদের এটা নিতে হবে বলেন? যে কোনো শেপকে আপনি স্কেল করতে পারবেন, রি-স্কেল করতে পারবেন। আচ্ছা এখানে একটা জিনিস হয় কিনা আমি দেখাই আপনাদের। অল্টার চেপে ধরে ক্লিক করলে আপনি এখান থেকে ওর হাইট, উইথ, হরাইজন্টাল, ভার্টিক্যালি স্কেল আপনি ওর দিতে পারবেন। এইটা একটা জিনিস দেখা যায়, আপনাদের চোখে দেখা যায় কিনা, এই যে একটা ব্লু দেখতেছেন, এই যে এরকম একটা আইকন, এই জিনিসটা এটা দেখছেন কখনো এর আগে? এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, যে কোনো অবজেক্টের সেন্টার পয়েন্ট, ঠিক আছে? তো সেন্টার পয়েন্টটা হচ্ছে আপনার ডিফাইন করে দিতে পারবেন আপনি। ধরেন এখন আমি ওকে সেন্টারে ক্লিক করলাম প্রথমে, দেখেন ওই ব্লুটা এখান থেকে সেন্টারে চলে গেছে। নাও আমি এখন যদি একে রিশেপ করি, কোথা থেকে রিশেপ হচ্ছে বলেন তো? স্কেল চেঞ্জ করতেছো সেন্টার থেকে, রাইট? যা হচ্ছে সেন্টার থেকে হচ্ছে। এখন আমি এই সেন্টার পয়েন্টটাকে বাইরের কোনায় একটা ক্লিক করে দিলাম, এখনো এই জায়গায় চলে আসে ওর সেন্টার পয়েন্ট। এখন দেখেন ও রিশেপ করে যখন, কোথা থেকে?
দেখছেন কই থেকে চেঞ্জ করতেছে নিজেকে, কর্নার থেকে। এতক্ষণ করতেছিল সেন্টার থেকে, এখন করতেছে কর্নার থেকে। এই এটা হচ্ছে স্কেল টুলের কাজ। শিয়ার টুল আমরা জানি, রিশেপ টুলটা একটা মজার জিনিস। রিশেপ টুল, শেপ বানাইলাম, স্ট্রোক কালার থাক, ফিল কালারও থাক। রিশেপ টুল নিলাম, কি ব্যাপার কাজ করে না কেন? খন্ড ওকে, অ্যাঙ্কার পয়েন্ট জোড়া দিচ্ছে একটা একটা করে। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট জোড়া দিচ্ছে দেখছেন, কিন্তু কেন? অ্যাঙ্কার পয়েন্ট চাচ্ছি না, সেই অ্যাঙ্কার পয়েন্টকে পরে ম্যানিপুলেট করতে পারবো আমি, করার তো কথা। হ্যাঁ, ওই অ্যাঙ্কার পয়েন্ট জোড়া দিচ্ছে। তো আমার অ্যাঙ্কার পয়েন্ট যদি ওই জোড়া দেয়, তো আমার তাহলে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলের কি দরকার ছিল? স্পেশাল কিছু তো একটা আছে। না, ও খালি অ্যাঙ্কার পয়েন্টে জোড়া দেয়। ঠিক, আমার তাতে কোনো আপত্তি নেই, ও অ্যাঙ্কার পয়েন্ট জোড়া দেয়। দেন আমি হ্যাঁ, ফার্স্টে ওইটা একটা সিলেক্ট করে নিতে হবে আর কি, মানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে। ফার্স্টে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট সেট করে নিলে কাজ করবে। করলাম, তারপর কি করব? তার ওইটা দিয়ে টানাটানি করলে আর কি কাজ করবে। তো আমার যদি টাইপ করা লাগে, কই তাও তো হয় না। আগে একটু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে, যেটা হ্যাঁ আমার ইয়া হচ্ছিল এই যে। তো এই জিনিসটাই যদি করে ও, তাহলে আমার এর দরকার কি ভাই? আমার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে আমি যদি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে নিয়ে মুভ করি, তো সেম যেই লাউ সেই কদুই করে, তো বেকার আমার এটা না। এই যে এই জিনিসটাই করবে। তো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে করাটাই প্রিফারেবল। আমাকে এখানে কি করতে হবে? ডিরেক্ট সিলেকশন দিয়ে প্রথমে ওর অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে, দেন এই যে শেপার টুল দিয়ে আপনি এটাকে ম্যানিপুলেট করতে পারবেন। এই তো এইটা তো আমি ডিরেক্টলি, আমার ডিরেক্ট সিলেকশনও লাগবে না। আমি যদি ডাইরেক্ট পেন টুলের উপরে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট পাথ টুল দিয়ে করি, এটা দিয়ে তো ওকে ম্যানিপুলেট করতে পারতাম। এভাবে বেকার একটা জিনিস দিয়ে রাখি, বাদ, তোমার কোনো কাম নাই, তুমি বাদ। আচ্ছা, এটা একটা মজার জিনিস আছে, উইথ টুল দেখেন। এর মধ্যে অনেক জিনিস আছে, কয়েকটা বেসিক দেখাই দিই। রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন, অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল শেপ না, যে কোনো শেপ নেবেন। ওয়ার্প নিলাম, এখন আমাকে জাস্ট ক্লিক করতে হবে। আপনি অল্টার চেপে ধরে উপরে নিচে করলে এই যে সার্কেলটা দেখতেছেন না, এটা হচ্ছে অ্যাজ লাইক আপনার ব্রাশের মতো। আপনি একে ছোট বড় চ্যাপ্টা লম্বা যেটুকু ইচ্ছা ওইভাবে ওয়ার্প করতে পারবেন। দেন আপনি এটা দিয়ে জাস্ট যদি এখানে ক্লিক করেন, এক্স্যাক্টলি বোঝা যায় নাকি দেখেন, ক্লিক করে উপরের দিকে উঠান, এই যে এরকম ক্লিক করে জাস্ট আমি ড্র্যাগ করছি, এরকমও একটা এফেক্ট দিবে, ওয়ার্প এফেক্ট দিবে শেপের মধ্যে। স্ট্রোকটা নাম করে দিই, এই এরকম এফেক্ট দেয়। আপনারা যদি কোনো শেপের মধ্যে এফেক্ট দিতে চান, ডিরেক্টলি এভাবে একটা এফেক্ট দিতে পারবে। আরো অনেক এফেক্ট আছে এখানে। আপনি শেপ নেন একটা রেক্টেঙ্গেল, নেওয়ার পর এখানে দেখেন টুয়াল আছে, টুয়ালের কাজ হচ্ছে একটু রাউন্ড করে নিলাম, দেখেন একটা ক্লিক করে চেপে ধরবেন জাস্ট, দুইটা তিনটা চারটা, চার কোনায় চারটা, বুঝে গেছে? এরকম আর কি টুয়াল এফেক্ট দেয়। এটার মজার বিষয় কখন মজা লাগে দেখতে জানেন? যখন আপনার অনেকগুলো কালার থাকবে একসাথে, সবগুলোর স্ট্রোক আমি বন্ধ করে দিই,
বন্ধ করে দিয়ে এটাকে আমি ধরেন একটা কালার দিলাম। এগুলো ইলাস্ট্রেশন যখন করবেন, আপনার কোনো কার্টুন ক্যারেক্টার বা কোনো কিছু বানাবেন, ডিজাইন করবেন, তখন আলটিমেটলি এগুলো কাজে লাগে। আমরা নর্মালি যেসব ডিজাইন করি, প্রিন্ট রিলেটেড বলেন, ইউআই ইউএক্স এর বলেন, এগুলাতে আসলে এগুলার কোনো কাম নাই। আপনার কই গেল, টোয়ার দিয়ে জাস্ট এভাবে করে দেন, ক্লিক করে ড্র্যাগ করেন, দেখছেন? ক্লিক ড্র্যাগ, ও মিক্স করবে ব্লেন্ডারের মতো। এরকম এক শেপ কালারের সাথে আরেক কালারকে মিক্স করে দেয় ও, ঠিক আছে? তারপরে দেখেন কোনটা রাউন্ড করলাম কি হবে। এই যে এই গোলগুলা ক্লিক করে ড্র্যাগ, মানে ক্লিক করে চেপে ধরলে ও রাউন্ড করবে। এটা টুয়ার্লের কাজই, এটা এই টুলের কাজই ওটা। পাকার টুলটা একটু মজার জিনিস। পাকার, দেখেন হয়ে গেল আমাদের পাকার টুল। এখান থেকে পাকার টুলটা নিলাম, দাঁড়ান এটা আরো সুন্দর করে করে। কখনো ইয়া দেখছেন আপনারা, ক্যাপুচিনোর মগের ভিতর যে থাকে হার্ট বানানো, তার মধ্যে দিয়ে ওগুলো টানা থাকে? যেহেতু এখানে হার্ট বানাইতে পারবো না আমি, বহুত কষ্ট করতে বিষয়। যাই হোক, এরকম আর কি একটা কালার থেকে আরেকটা কালারের মধ্যে ও আপনার শেপের যে এফেক্টটা, এই যে এরকম এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মিক্স করে। অ্যাকচুয়ালি এগুলো ব্লেন্ডের মতো কাজ করে, একটা থেকে আরেকটার মধ্যে ব্লেন্ডিং এর কাজ করবে, ঠিক আছে? তারপরে ব্লোটের কাজ আরো মজার জিনিস, এরকম চারপাশ থেকে ছড়াই ছিটাই দিবে। এগুলো ট্রাই করেন বাসায়, এগুলো আসলে দেখানোর কিছু নাই, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, এরকম ব্লোট করে এক একটার মধ্যে শেপের সাথে ট্রাই করেন। এগুলো সবগুলো সেম ভাবে কাজ করে। সব থেকে আলাদা কাজ করে হচ্ছে উইথ টুল, এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল। উইথ টুলটা লোগো ডিজাইনের কাজে অনেক সময় লাগে। উইথ টুল যেমন ধরেন আমি একটা সার্কেল বানাই, লেটস সি, সার্কেল বানালাম, বানানোর পর এর হচ্ছে আমরা বড় করলাম, বড় করে ফিল কালারটা নান করে দিলাম, স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে স্ট্রোকটা একটু মোটা করলাম, ঠিক আছে? এরকম করার পর এটাকে সিলেক্ট করে দেন যেটা করব সেটা হচ্ছে সিজার টুল নিলাম। সিজার টুল নিয়ে আমি এখানে একটা কাট করলাম এন্ড এখানে একটা পাথের উপর ক্লিক করলাম, তাহলে ও কাট করবে। সিলেকশন টুল দিয়ে যেটুকু এরিয়া কাট করছি ওটাকে ধরে ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে একটা কর্নার মোটা হবে আর একটা কর্নার চিকন হবে। তার আগে আমি একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে উইন্ডো থেকে স্ট্রোকে যান, তাহলে আপনাদের এই প্যানেলটা আসবে, স্ট্রোকের প্যানেল। কর্নার মানে ক্যাপ করা দিলাম, রাউন্ডেড ক্যাপ করে দিলাম, অর্থাৎ এর শেপের কর্নারগুলো, মানে লাইনটার কর্নারগুলো রাউন্ডেড। এখন আমি চাচ্ছি একটা কর্নার, এই কর্নারটা একটু মোটা হবে স্ট্রোক, আর এটার স্ট্রোক চিকন থাকবে। কিভাবে করবো বলেন? একটার স্ট্রোক মোটা করবো, একটার সাইডে স্ট্রোক চিকন করবো। কিভাবে? ম্যানুয়ালি চ্যাপটা করছি, অল্টার চেপে ধরে, অল্টার চেপে ধরে মাউসের রাইট ক্লিক করবেন, অল্টার চেপে ধরে মাউসের রাইট ক্লিক করে ঘুরাইলে ওই শেপটা ম্যানিপুলেট হবে। কেটে কেটে কেন করবো? আমি চাচ্ছি একসাথে হবে। দেখেন কিভাবে করবেন। উইথ টুল নেন, উইথ টুলটা নেওয়ার পর সিলেক্ট করবেন উইথ টুল, সিলেক্ট করে এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্টটা দেখতেছেন না, জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন, দেখছেন? আমি এইটা চাচ্ছিলাম, এক পাশে মোটা এক পাশে চিকন, কোনো কাটাকাটি নেই। আবার আমি চাচ্ছি এই জায়গার যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, এরকম। এখন ওইটা চিকন হয়ে গেছে বেশি। আপনি চাইলে এরকম এক্সট্রা বোল্ড করতে পারবেন, আবার চিকন করতে পারবেন স্ট্রোকের মধ্যে কিন্তু, অর্থাৎ আপনি স্ট্রোকটাকে ম্যানিপুলেট করতে পারবেন। শুধু কি তাই না? শুধু তাই না, আপনি যেমন শুধু দুইটা দেখাইলাম না আমরা, যে প্রথম অ্যাঙ্কার পয়েন্ট এবং লাস্ট, আপনি চাইলে মাঝখান থেকেও করতে পারবেন। অ্যাজ লাইক আমি এখান থেকে যদি চাচ্ছি যে এইটুকু জায়গার স্ট্রোকটা আমি মোটা করে দিব, ওই জায়গাও করতে পারবেন। এই জায়গা থেকে মোটা করতে চাইলে এই জায়গাতেও করতে পারবেন, আপনার ইচ্ছা আপনি যেদিক থেকে মোটা করতে চান। দেখেন একটা সার্কেলকে একটা অ্যাবস্ট্রাক্ট শেপ বানাই দিলাম এরকম। অর্থাৎ আপনার একটা উইথকে, একটা স্ট্রোককে, এটা কিন্তু
উইথ টুল শুধুমাত্র কিন্তু স্ট্রোকের মধ্যে কাজ করে, এই যে এই টুলটা আপনার শুধুমাত্র স্ট্রোকের মধ্যে কাজ করবে, ঠিক আছে। উইথ টুল দিয়ে আপনারা যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট, যে কোনো স্ট্রোকের যে কোনো এরিয়া থেকে মোটা চিকন পাতলা যেমন ইচ্ছা তেমন ওটা ম্যানিপুলেট করতে হবে। এই যেরকম কি হলো, গায়েব হয়ে গেছে স্ট্রোক। সো উইথ টুলটা একটা কাজে লাগে লোগো ডিজাইনের সময়, অনেক সময় কাজে লাগে অ্যাবস্ট্রাক্ট শেপ বানাইতে। ফ্রি ফর্ম টুল, পাপেট ট্র্যাপ টুল বেকার জিনিস, এগুলো দেখার টাইম নষ্ট অ্যাকচুয়ালি। অবজেক্ট বানাই, এটা হচ্ছে ফ্রি ফর্ম টুলের খেলা। সিম্পলি যেটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে করতাম, সিলেকশন টুল দিয়ে করতাম, সেটা আমরা এখানে এইভাবে করতে পারবো। এই শেপটাকে টেরা করছি। ফ্রি ফর্ম যেটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে করতাম, উপর থেকে নিচে নামাইতাম, সেটা আমরা ফ্রি ফর্ম দিয়ে করতে পারবো। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে দুইটা অবজেক্টকে, আপনি চাইলে দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে এরকম একসাথে লম্বা করতে পারবেন ইজিলি, আবার চিকন করতে পারবেন, যেটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে করতাম আর কি। তারপরে এই দুটো অ্যাঙ্কার, এই নিচেরটার কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে, যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। ডিরেক্ট সিলেকশনের কাজ, এটার কাজ হচ্ছে নর্মাল সিলেকশন টুলের মতো, মানে আপনার স্কেল টুলের মতো কাজ করে। বুঝা গেছে? এটা হচ্ছে ফ্রি ফর্ম টুলের কাজ। অর্থাৎ আপনি যে কোনো শেপকে আপনি ফ্রি ফর্ম কাজ করতে পারবেন। তারপরে আসেন এটা শেপ বিল্ডার টুল, এটা আপনারা জানেন, লাইভ পেইন্ট বাকেট পেইন্ট করবে, দ্যাটস ইট। পেইন্ট বাকেটের কাজ এই যে চেঞ্জ করছি, এখান থেকে কালার নেবেন অবজেক্টের মধ্যে। আপনারা এগুলো ইয়াতে কাজ করছেন না কখনো? মাইক্রোসফট পেইন্টে কাজ করছিলেন? মাইক্রোসফট পেইন্টে খেলছিলেন কখনো বাচ্চাকালে? মাইক্রোসফটের পেইন্ট ছিল, এটা অনেক আগে, উইন্ডোজ এক্সপি সময় ছিল, 7-এও ছিল, উইন্ডোজ 7-এ ছিল। তো পেইন্টের মতো এই বাকেট টুলের কাজ। তো এগুলো দেখায় টাইম নষ্ট করব না আমি, কারণ এগুলো আপনারা কোনো কাজে লাগবে না আলটিমেটলি, এন্ড কোনো কাজে ইউজ করার মতো না। আচ্ছা, এখান থেকে দেখার মতো ইম্পর্টেন্ট আইড্রপার আমরা পারি, ব্লেন্ড টুল পারি, বাকি থাকলো পার্সপেক্টিভ গ্রিডটা, মেশ টুল, গ্রেডিয়েন্ট আমরা পারি। এই দুটো টুল দেখাবো আপনাদের। ব্লেন্ড টুল, চার্ট, কলাম গ্রাফ। কলাম গ্রাফের কাজ হচ্ছে ক্লিক করে গ্রাফ বানাবেন আপনার ইচ্ছা। এখানে দিলাম আমি 10, এখানে দিলাম আমি 20, এখানে দিলাম আমি 30, এখানে দিলাম 35, দিয়ে ওকে করেন, এরকমও গ্রাফ বানাবে। যদি এটা আমার কোনোদিন কাজে লাগে না, কারণ এগুলো আমরা যদি এখানেই বানাই তো আমাদের এক্সেল কে করবে এক্সেলে। তো এগুলো আমরা ইনফোগ্রাফ দিয়ে করতে পারবো। এখানে বাই চার্ট, আপনার পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, অনেক কিছু আছে। এগুলো আপনি ম্যানুয়ালি যেভাবে আমরা এক্সেলে বানাইতাম, এখানে সংখ্যা দিবেন, মান দিবেন, ও লাইন চার্ট, পাই চার্ট বানাই দিবে আপনাকে, যদি কখনো চার্ট বানাইতে হয় আর কি, এখান থেকে বানাতে পারবেন। আর্টবোর্ড দেখলাম, স্লাইস টুল দেখলাম, হ্যান্ড, আর এটা তো ম্যাগনিফাইংটা তো জানি আমাদের কাজ। সো বাকি থাকলো হচ্ছে আপনার পার্সপেক্টিভ গ্রিড আর মেশ টুল। মেশ টুলটা দেখেন, আমরা যারা 2017 ইউজ করি, ঠিক আছে, আচ্ছা সরি, আপনারা কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি লিভ হয়ে গেছিল। সো আমি যেটা বলছিলাম, যারা 2017 ইউজ করেন তারা কিন্তু ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট ওটা কিন্তু ইউজ করতে পারেন না। এটা কিন্তু আপনাদের নাই যারা 17 ইউজ করেন। যে কোনো জায়গায় যে কোনো গ্রেডিয়েন্ট আপনি চাইলে দিতে পারেন, 17 ইউজাররা পারেন না। 17 ইউজার নাই কেউ এখানে? হ্যাঁ, দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে মেশ টুল। যদিও ওটা এত ইজি না, ওটা আরো প্যারাদায়ক একটা জিনিস। তো আমি একটা শেপ বানাইলাম, এখানে শেপটার কালার দিয়ে দিলাম ইয়েলো। মেশ টুল নিলাম, কই গেল মেশ? এই যে এরকম মেশ টুল নিলাম। মেশ টুল নেওয়ার পরে আপনি অবজেক্টের উপর যদি মাউসের কার্সার নিয়ে যান, দেখবেন একটা প্লাস চিহ্ন আসছে।
এবার আপনি ক্লিক করলে দেখবেন একটা লাইন আর একটা মানে কয়েকটা অ্যাঙ্কার পয়েন্ট, লাইন আর হ্যান্ডেল বার দেখছেন ক্রিয়েট হয়েছে, দেখছেন? জাস্ট আমি ক্লিক করছি যে কোনো জায়গায়, আমি যদি এখানে ক্লিক করি এখানে হবে, এখানে ক্লিক করি এখানে হবে, এখানে ক্লিক করতে চাই এখানে চাই, এখানে চাই, যেখানে ইচ্ছা এরকম লাইন বানাবে। এখন এই লাইনগুলোর কাজ কি? কাজ হচ্ছে এগুলো কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট। ডিরেক্ট সিলেকশন টুল নেন তাহলে দেখতে পারবেন অ্যাঙ্কার পয়েন্ট, দেখছেন? এটা হচ্ছে হ্যান্ডেল বার। এই যে লাইনগুলো আবার আপনি ম্যানিপুলেটও করতে পারবেন এরকম হ্যান্ডেল বার দিয়ে, দেখছেন? যেহেতু অ্যাঙ্কার পয়েন্ট আছে, হ্যান্ডেল বার আছে, আপনি ম্যানিপুলেট করতে পারবেন। আপনি চাইলে নর্মালি এই যে ডাইরেক্ট গ্রিড গুলাকে আপনি চাইলে এভাবে করে মুভ করতে পারবেন। তো এটা পুরোটাই আপনার ইচ্ছা। আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের সাথে এর সাথ কি। সাথ হচ্ছে এই যে ধরেন আমি দেখেন অবজেক্ট বানাইছি, অবজেক্ট বানানোর পর এখানে একটা ক্লিক, মেশ টুল নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম আর মাঝামাঝি একটা ক্লিক করলাম। তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নেন বা ল্যাসো টুল নেন, যাই নেন না কেন আপনার ইচ্ছা, ল্যাসো টুল দিয়েও অ্যাঙ্কার পয়েন্টগুলো এখানে সিলেক্ট হবে, ডিরেক্ট সিলেকশন দিয়েও হবে। সো আমি ডিরেক্ট সিলেকশন নিলাম, নিয়ে আমি এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম এবং এইখানে আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে এটা সিলেক্ট করলাম, এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যান্ড এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে আমি এখান থেকে কালার দিলাম ধরেন একটু ব্লু, দেখছেন? আবার আমি এই অ্যাঙ্কার পয়েন্ট এবং মাঝখানের অ্যাঙ্কার পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে কালার দিলাম গ্রিন, অ্যান্ড আপনি চাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে এখানে কালার দিচ্ছেন আপনি রেড এরকম, অ্যান্ড আপনি চাচ্ছেন মাঝখানের যে কালারটা এটার ডিস্টেন্স আরো বাড়বে, সো হ্যান্ডেল বারটাকে আপনি মুভ করেন এই যে চলে আসবে, অ্যান্ড আপনি চাইলে এটাকে কার্ভ করতে পারবেন শেপের যে কোনো গ্রেডিয়েন্টটাকে। এটা কিন্তু আবার আপনার ইয়াতে হয় না, কি বলে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট যেটা 19 ইউজার ওরা চাইলে কিন্তু এভাবে নিজেদের গ্রেডিয়েন্টটাকে ম্যানিপুলেট করতে পারে না কালার, তখনও তাদের যদি চায় তাদেরকে আবার এরকম করেই মেশ টুল ইউজ করে এভাবে ম্যানিপুলেট করতে হবে। সো এইভাবে আপনারা চাইলে যে কোনো একটা শেপের মধ্যে সুন্দর শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, টাইম লাগবে মেশ টুল ইউজ করে। সামার লাইক আমি যদি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এরকম করে আপনি ক্লিক করতেছেন 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 মাঝামাঝি, দেন আপনি এখান থেকে ক্লিক করলেন, দেন ল্যাসো টুল, ল্যাসো টুল নিলাম, আমরা চাচ্ছি শুধুমাত্র এই সাইডে যে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে সিলেক্ট করতে, এন্ড এই কয়টার কালার হবে এই গ্রিনের এই যে ইয়েলো কালার, এটার ব্রাইটনেস আমরা কমাই দিব এতটুকটা। আবার এই ল্যাসো টুল নিয়ে আবার মাঝখানের অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করলাম, এটার কালার হবে সিলেক্ট করেন আরো ডার্ক, ব্রাইটনেস আরো কমবে 90, শ্যাডো আসতেছে দেখছেন একটা। তারপরে আবার এখান থেকে চাচ্ছেন আপনি এগুলা, এইভাবে কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু শ্যাডো গুলা ক্রিয়েট করে বিভিন্ন অবজেক্টের মধ্যে এইভাবেই। এটার আমরা শ্যাডোজ ব্রাইটনেস কমাই, এর আগেরটা দিছিলাম 90, এবার এটাকে দিব আমরা ধরেন ব্রাইটনেস কমায় সামথিং লাইক 80। এরকম শেডস আপনি চাইলে এর মধ্যে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে অবজেক্টকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে এখানে চাইলে আপনি শুধু শেড না, আপনি চাইলে ইভেন অন্য টোনের কালারও ইউজ করতে পারেন। এইভাবে আপনারা অ্যাকচুয়ালি যে কোনো শেপের মধ্যে ল্যাসো টুল দিয়ে কালার দিতে পারবেন। বুঝতে পারছেন? ল্যাসো টুলটা বুঝছেন? এই ল্যাসো টুল বলতেছি, মেশ টুল। সো মেশ টুলের মজার মজার অনেক ইউজ আছে, টিউটোরিয়াল দেখেন, মজার মজার অনেক ইউজেস আছে টিউটোরিয়াল। আপনার বিভিন্ন রকমের আম বানানো, ফল বানানো, জাম বানানো, বিভিন্ন অবজেক্টকে রিয়েলিস্টিক ভাবে যখন আপনি ইলাস্ট্রেট করবেন ওর মধ্যে বিভিন্ন শ্যাডোজ থাকে, ওইগুলো আপনার কিভাবে ইউজ করেন মেশ টুল দিয়ে আপনারা দেখতে পারেন। অনেক মজার মজার জিনিস আছে, কিন্তু মেশ টুলের ইউজটা খুবই সূক্ষ্ম হয়, খুবই সূক্ষ্ম অ্যান্ড টাইম নিয়ে করতে হয়। মেশ টুলের একটু ধৈর্য নিয়ে করতে হয়। বুঝতে পারছেন? জি বলেন 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 কি বলবো। এখন
প্রথম দেখাবো আপনাদের যেটা, সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। পার্সপেক্টিভ গ্রিড টুল, হ্যাঁ ওটাই দেখাবো। পার্সপেক্টিভ গ্রিড টুল, আচ্ছা আমরা একটা লোগো বানাই। লেটস মেক সামথিং লাইক ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটা রাউন্ডেড কার্ভ করলাম এরকম। ওকে, একটা অবজেক্ট এরকম বানাইলাম। আচ্ছা একটা অবজেক্ট দিয়ে বানাই, ইয়েলো কালার নিব না, ইয়েলোটা আমার চোখে লাগতেছে। না এখান থেকে ডাইরেক্ট কমলা কালার নিই, এরকম কালার নিলাম। এটাকে চাইলে আমরা আরেকটু কালারফুল করে নিলাম। ওকে, এই কালার এটার সাথে ভালো কম্বাইন করবে আরেকটা জিনিস, সেটা কালার মেবি নেভি ব্লু ভালো যেতে পারে এর সাথে। নট ব্যাড, বাট জানি না কি হবে। সো পার্সপেক্টিভ গ্রিড টুলটা কি? পার্সপেক্টিভ গ্রিড টুল, পার্সপেক্টিভ গ্রিডের কাজ হচ্ছে আপনার 3D জিনিস বানাইতে কাজে লাগে আর কি। 3 ডাইমেনশনাল গ্রিড পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হচ্ছে আপনার দেখার যে মানে চোখ দিয়ে যে দেখেন সেটা। আজকের এক্সাম কেমনে হবে? আপনাদের টুলস দেখাতে দেখাতে শেষ হয়ে গেল, বাইচে গেলেন, সমস্যা নাই, ওটা বাসার কাজ দেবো। সো পার্সপেক্টিভ গ্রিড টুলের কাজ হচ্ছে আপনারা মানে যেভাবে দেখেন আর কি, পার্সপেক্টিভটা, আপনাদের পার্সপেক্টটা দেখার পার্সপেক্টটা কিরকম। সো এইখানে আসবেন, ভিউতে আসলে আপনি দেখতে পারেন পার্সপেক্টিভ গ্রিডের মধ্যে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ আর 3 পয়েন্ট পার্সপেক্টিভ, তিনটা জিনিস আছে। ঠিক আছে, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আসলে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্টের আমি কি কথা বলছি। সো এখান থেকে যদি আমি পার্সপেক্টিভ গ্রিড দিয়ে সার্চ করি, ইমেজেসে যাই, দাঁড়ান ওটা কই গেল? পার্সপেক্টিভ গ্রিড টুল কেন আসছে? পয়েন্ট, একটা ছবি খুব ভালো ইয়া ছিল, আপনার দেখতে পাবেন, জানেন এইটাই মনে হয়, হ্যাঁ এইটাই। আচ্ছা এই ছবিটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা? না এটাকে বড় করবো? আচ্ছা এই যে ছবিটা, এখানে তিনটা পার্সপেক্টিভ পয়েন্ট দিয়ে আছে, মানুষ যেভাবে দেখে। 1 পয়েন্ট পার্সপেক্টিভটা কিরকম হয়, আপনি এক সাইড থেকে দেখবেন, আপনার পার্সপেক্টিভ ভিউটা হবে এক অ্যাঙ্গেলে, এরকম এক সাইডের অ্যাঙ্গেলে হয়, অর্থাৎ আপনি একটা ডিরেকশন দেখেন। তো একটা ডিরেকশন বলতে 1 পয়েন্ট পার্সপেক্টিভ আরো ইজিলি যদি বুঝতে চান, তাহলে আপনি 1 পয়েন্ট পার্সপেক্টিভ ইমেজগুলো দেখেন, তাহলে আপনার আইডিয়া ক্লিয়ার হবে। এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, মানে আপনার দেখে মনে হচ্ছে যে একটা রেল লাইন যাচ্ছে 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 যাচ্ছে, সামনে চলে যাচ্ছে, তো যাচ্ছে তো যাচ্ছে, সামনে এরকম আরো যাচ্ছে। তো এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। ঠিক আছে, একটা লাইনে চলে যায়, একরকম চিন্তা ভাবনা দেখা, একরকম দেখতে থাকে, এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। 2 পয়েন্ট পার্সপেক্টিভে আসা হয় আপনি সামনে দুইটা অবজেক্ট দেখতে পারবেন, একটা অবজেক্টের দুইটা ভার্সন, অর্থাৎ 2D ভার্সন, দুইটা দিক দেখতে পারবেন, 2 পার্সপেক্টিভ দেখতে পারবেন, দুইটা পয়েন্ট। ঠিক আছে, 2 পয়েন্ট পার্সপেক্টিভে আপনার একটা ইমেজের, যেমন আমরা যদি কোনো বিল্ডিং এর কোনাকুনি হিসেবে দাঁড়াই, কোনো বিল্ডিং এর কোনাকুনি বরাবর, তাহলে আমরা বিল্ডিং এর দুইটা পাশ দেখতে পাই না? না, এফপিএস টা ওরকম জিনিস না, এফপিএস টা আলাদা, ওটা ফ্রেমস পার সেকেন্ড, ওটা আলাদা জিনিস। ধরুন করে আমরা বিল্ডিং এর সামনে যখন দাঁড়াবো, এই যে ধরেন এই যে বিল্ডিং এর এই কোনায় যদি আপনি দাঁড়ান, আপনার দুইটা পার্সপেক্টিভ হবে, একটা হচ্ছে এদিককার পার্সপেক্টিভ 1 পয়েন্ট পার্সপেক্টিভ এদিকে, আর একটা 1 পয়েন্ট পার্সপেক্টিভ এদিকে, আপনি দেখতে পারবেন দুই পাশে দুইটা পার্সপেক্টিভ। এটাকে বলা হয় 2 পয়েন্ট পার্সপেক্টিভ ইমেজ, অর্থাৎ আপনি এখন একটা ইমেজের দুইটা সাইড দেখতেছেন, আপনার দেখে মনে হচ্ছে যে এই বিল্ডিং এর ডান পাশে দেখতেছি আবার বাম পাশে দেখতেছি, রাইট? এটা হচ্ছে 2 পয়েন্ট পার্সপেক্টিভ। আর 3 পয়েন্ট পার্সপেক্টিভটা হচ্ছে 3D মতো, এটা অলমোস্ট 3D এর মতোই আর কি। 3 পয়েন্ট পার্সপেক্টিভটা দেখতে তিন দিক দেখতে পারবেন আপনারা, যেমন এই বিল্ডিংটা দেখেন, উপরেরটা দেখা যায়, ডান পাশেটা দেখা যায়, বাম পাশেটা দেখা যায়, এটা হচ্ছে 3 পয়েন্ট পার্সপেক্টিভ। এখানেও দেখতে পারবেন 3 পয়েন্ট পার্সপেক্টিভে উপরের টপ অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে গ্রিন কালারটা, রাইট যেটা ডান পাশের অ্যাঙ্গেল ওটা হচ্ছে কমলা এবং ব্লু। সেখানে তিনটা পার্সপেক্টিভ দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড।
এখন এই পার্সপেক্টিভের আমরা যে নর্মালি গ্রিড বানাই না বিজনেস কার্ডের উপর, ফ্লায়ারের উপর গাইড গুলো যে টান দিই, এখন এই পার্সপেক্টিভ গুলো যখন কেউ আর্ট করে, এই পার্সপেক্টিভ আর্ট গুলো দেখবেন, দেখতে খুব সুন্দর লাগে। ইউটিউবে যায় পার্সপেক্টিভ ড্রয়িং বা পার্সপেক্টিভ সিনারি দিয়ে সার্চ করেন, দেখতে পারবেন অনেক ভিডিওগুলা, দেখতে খুব মজা লাগে। তো তার ওরা যখন করে তার আগে হচ্ছে একটা গ্রিড বানায়, মানে আপনার একটা গ্রিড বা লাইন থাকবে যেটা দেখে আপনার মাথায় অ্যাকচুয়ালি আসবে যে আপনার ডিজাইন যেটা হবে সেটা কিরকম হবে। 1 পয়েন্ট পার্সপেক্টিভ গ্রিড দিয়ে বানাবেন, 2 পয়েন্ট হবে নাকি 3 পয়েন্ট, অর্থাৎ আপনি যে ডিজাইনটা বানাবেন ওটা কি একদিকে দেখতে হবে নাকি 2 দিক থেকে দেখার মতো হবে নাকি 3 দিক থেকে দেখার মতো হবে, বুঝতে পারছেন? এখন এই 2 পয়েন্ট, 1 পয়েন্ট, 3 পয়েন্ট পার্সপেক্টিভ গুলো কাজ করে ম্যাক্সিমাম টাইমই আমাদের ইলাস্ট্রেটরে আমাদের ক্ষেত্রে যে জায়গায় লাগবে সেটা হচ্ছে লোগোতে, ম্যাক্সিমাম টাইম লোগোতে লাগতে পারে পার্সপেক্টিভ গ্রিডটা, ঠিক আছে? লোগোতে লাগার চান্সেস বেশি। এমনি যদি আপনি ইলাস্ট্রেশন করেন, এই যে যেমন আমরা বাড়ি ঘর বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইন গুলো দেখি না বাড়ির ভিতরে, ওগুলো কিন্তু এরকম পার্সপেক্টিভ গ্রিড দিয়ে বানায়। এখানে না এই যে এরকম গুলা কিন্তু এইসব ডিজাইন কিন্তু পার্সপেক্টিভ গ্রিড দিয়ে বানানো, বুঝা গেছে? তো এইরকম গ্রিড সিস্টেম কোনো কিছু ড্রয়িং করার আগে আপনাকে আগে একটা লাইন বা গ্রিড বানায় নিতে হবে। এই গ্রিডটাই হচ্ছে এই পার্সপেক্টিভ গ্রিড, যেটা আমাদের অনেক বিরক্তিকর আমি জানি, কারণ এটা আপনাদের ডিজাইন করার সময় অনেকবার মুখের সামনে আসছে আর আপনারা একে সরাইতে পারেন নাই, এটা জানি। এটা অনেকের হইছে না যে মুখের সামনে চলে আসছে এটা আর আমরা সরাইতে পারি নাই। হ্যাঁ, এটা প্যারা দেয়, এটা আমাকেও একটা টাইমে যায় খুব প্যারা দিচ্ছে। তো আমিও এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। তো আমরা এতক্ষণ যে ছবিটা দেখলাম ওটাতে কয়টা কালার ছিল বলতে পারবেন? এখানে ছবিটাতে কয়টা কালার? 3টা কালার না? সবুজ, নীল এবং লাল, 3টা কালার না? তো এই পার্সপেক্টিভ গ্রিডেরও সেম 3টা কালারই আছে এখানে দেখেন। সবুজ হচ্ছে এইটা, নীল এই পাশে, লাল কমলা এই পাশে। তো এই যে এখানে চার কোণে একটা বক্স দেখতেছেন না, এই বক্সটা ডিফাইন করবে যে আপনি কোন পাশের সাইডে এখন কাজ করবেন। আমি কিন্তু 3 পয়েন্ট পার্সপেক্টিভ নিয়ে আসি, ভিউতে যায় দেখেন আমার পার্সপেক্টিভ গ্রিড 3 পয়েন্ট দেয়া এরকম নিচের দিকে চলে যাবে, যদিও এটা উপরের দিকে আছে, এটাকে আপনি চাইলে উপরে নিচে যেদিকে ইচ্ছা নামাইতে পারবেন। সো পার্সপেক্টিভ গ্রিড টুল নিয়ে আপনি এটাকে চাইলে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যেদিকে ইচ্ছা আপনি নামাইতে বাড়াইতে পারবেন আপনার ডিজাইনটা যেমন হবে। আপনি যদি লম্বা বিল্ডিং বানাতে চান আপনার 2 পার্সপেক্টিভে 3 পার্সপেক্টিভ এরকম হবে, যদি 3 পয়েন্ট পার্সপেক্টিভ বানাতে চান নিচের দিকে হবে, এটা হচ্ছে 3 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউ, এটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ ভিউ। আর একটা সাইড যখন আমি ডিলিট করে দিব এই সাইড, তখন 1 পয়েন্ট পার্সপেক্টিভ হয়ে যাবে। সো এইটাই হচ্ছে ফ্যাক্ট। এখানেও বক্স যেটা ডিফাইন করে, বক্স হচ্ছে এখন ব্লুটা সিলেক্টেড, তার মানে আমার এখন যত এডিট হবে এই পাশের পোর্শনে হবে, অর্থাৎ লেফট সাইডে হবে। 2D ভার্সন এটা লেফট সাইডে হবে, এটাতে গেলে রাইট সাইডে হবে, বুঝতে পারছেন? আর নিচে একটা দেখতেছেন, এটা হচ্ছে নিচের যে গ্রিন এরিয়াটা দেখতেছেন নিচে, অর্থাৎ আপনার শেপের নিচের এরিয়াটা ও বানায় দিবে, বুঝতে পারছেন? নিচের এরিয়াটা এডিটেবল হবে। সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিডের কাজ। এখন পার্সপেক্টিভ গ্রিডের মধ্যে কাজগুলা করে কিভাবে? সো আমি যদি একটা বক্স বানাতে চাই, ফার্স্ট অফ অল আমি যদি একটা বক্স বানাতে চাই, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি একটা আগে রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। যদি এখন আমাকে পার্সপেক্টিভ গ্রিডটা প্যারা দিবে, কন্ট্রোল শিফট আই দিলে পার্সপেক্টিভ গ্রিডটা চলে যায়, কন্ট্রোল শিফট আই। আমি এবার রেক্ট্যাঙ্গেল একটা বানাইলাম এরকম, বানানোর পর আমি ধরেন এবার পার্সপেক্টিভ গ্রিড টুলটা আনবো, কন্ট্রোল শিফট আই দিলে আবার চলে আসবে। এবার আমি চাচ্ছি এইটাকে আমি এই কমলাটার মধ্যে নিয়ে যাব বা সবুজটা নীলটার মধ্যে নিয়ে যাব, বাট ও কিন্তু যাচ্ছে না। কেন যাচ্ছে না বলতে পারবেন? কারণ আমি আছি সিলেকশন টুলে, যতই ওকে গ্রিডের মধ্যে দেন ও যাবে না। ওকে যদি গ্রিডের মধ্যে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কি জানেন? পার্সপেক্টিভ গ্রিড টুলের মধ্যে আছে পার্সপেক্টিভ সিলেকশন টুল, দেখছেন? পার্সপেক্টিভ গ্রিড টুলের মধ্যে পার্সপেক্টিভ সিলেকশন টুল, অর্থাৎ যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে আপনি এবার পার্সপেক্টিভ গ্রিডের মধ্যে নিয়ে যাবেন এই টুলটা দিয়ে, নর্মাল সিলেকশন টুল দিয়ে হবে না। সো প্রথমে আমি এটাকে বানছি কিভাবে, পার্সপেক্টিভ টুল গ্রিডে ক্লিক করছি, চলে আসছে, আনার পর রাইট ক্লিক করছি, পার্সপেক্টিভ সিলেকশন সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে এর ভিতরে নিয়ে যেতে পারবো। সো এখন পর্যন্ত যা যা বললাম বুঝতে পারছেন? ওকে, সো
নেক্সটে যান, নেক্সটে যাই, এটা দিয়ে কি করা যায়। এবার দেখেন বক্সের মধ্যে সিলেক্টেড কোন এরিয়াটা, ব্লুটা না? তার মানে এখন আমি এটাকে যদি সিলেকশন টুল মানে পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে টান দিয়ে নিয়ে যাই, কোন পাশে যাবে? ব্লু এর পাশে যাবে। টান দিয়ে নিয়ে জানি, দেখেন ব্লু এর মধ্যে চলে আসছে। এবার এটাকে আপনি ধরে একদম কর্নার সেন্টার পর্যন্ত বসায় দিলেন এরকম। অ্যান্ড এবার এই সিলেকশন টুল দিয়ে আপনি শেপটাকে বড় ছোট যেভাবে ইচ্ছা আপনি ম্যানিপুলেট করতে পারবেন এরকম। এবার আপনি চাচ্ছেন আরেকটা শেপকে, এটাকে এই পাশ থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে যাই, আমি অল্টার চাপে ধরে নিয়ে গেলেও যাবে। অল্টার চেপে ধরে নিয়ে গেলে কপি করে নিয়ে যাবে, যেভাবে ও নিয়ে যায় আমরা নর্মালি সিলেকশন টুল দিয়ে। পার্সপেক্টিভ সিলেকশনও ওইভাবে কাজ করে। এবার আমরা এটাকে বসাইলাম এই পাশে, কারণ আমার ব্লু বক্সের এই সাইডে ব্লু এরিয়াটা সিলেক্টেড, তো আমার যা বসবে এই ব্লু সাইডেই বসবে। আমি যেরকম বসাইলাম, এবার আমি বসাবো কমলাটা। তো এটার কালার আমরা দিয়ে দিলাম আই ড্রপার দিয়ে কমলা, অ্যান্ড পার্সপেক্টিভ গ্রিড সিলেক্ট করে আমরা এখান থেকে সবার আগে কমলা সাইডে যদি একে বসাইতে চাই, কমলা এরিয়াটা গ্রিড নাম্বার 3 বা রাইট সাইড যেটা, ওটাকে সিলেক্ট করে দিতে, কমলা সাইডটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনি সিলেকশন পার্সপেক্টিভ দিয়ে যাই দেখেন নিয়ে গেলে ও অটোমেটিক্যালি ওই অ্যাঙ্গেলে বসে যাবে অটো। এবার আপনি এবার এটাকে এখানে কর্নারে বসান, সিলেক্ট করে আপনি শেপটাকে এর যতটুকু দরকার আপনি ওরকম সাইজে করে নিতে পারবেন। এবার সিলেকশন পার্সপেক্টিভ গ্রিডটা যদি হাইড করে দেন কন্ট্রোল শিফট আই দিয়ে, দেখতে পারবেন আপনাদের সামনে একটা এরকম শেপ চলে আসছে। এটা আরো বেশি ভিজিবল হবে কখন জানেন? যখন আমি এটার কালারটা একই কালার রেখে এটাকে ডার্কার করে দিব, তখন দেখবেন যে এটা শেডের মতো দেখা যায়। দেখছেন একটা 3D ভাব আসছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমার তো এখানে দুইটা পার্ট আসছে, আমি চাচ্ছি নিচে একটা পার্ট দিতে, কিংবা আমি চাচ্ছি এর উপরে একটা শেপ দিতে। তাহলে কিভাবে দিব? সিলেকশন টুল দেন, এবার রেক্টেঙ্গেল আগে আমরা একটা বানাই নিই, দাঁড়ান আমরা আগে রেক্টেঙ্গেল বানাই নিই। এরকম এরকম একটা রেক্টেঙ্গেল বানাই নিলাম, এর কালার আমরা দিলাম ব্লু। পার্সপেক্টিভ গ্রিড নিয়ে আসলাম কন্ট্রোল শিফট আই দিয়ে। এবার নিচের এরিয়াটা সিলেক্ট করব আমরা, নিচের এরিয়াটা সিলেক্ট করলাম পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে। এবার ব্লু এরিয়াটাকে নিয়ে গেলে দেখবেন ও নিচে বসে যাবে। দেখছেন নিচে বসছে ও। দেন আপনি এটাকে আবার সেম সাইজ করে ছোট বড় যেমন ইচ্ছা ওকে সাইজ দিতে পারবেন। আপনি যদি এটাকে পিছনে নিয়ে যেতেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যেতে পারেন। এন্ড এটাকে যদি ডানে চাপায় দেন আপনি, দেখছেন এরকম আসছে। এখন আমি চাচ্ছি এটাকে ভিতরের দিকে নিয়ে যাব, অর্থাৎ ওই পাশে আমি এখানে একটা রুম বানানোর চেষ্টা করতেছি, বা একটা ঘর যে 4 দেয়ালের ঘর হয় না, ওরকম বানানোর ট্রাই করতেছি, দেখতে হয় কিনা। আমি চাচ্ছি ওর ভিতরে একটা শেপ নিয়ে যাব এটাকে। সেটাকে যদি অল্টার চেপে ধরে নিয়ে যাই, এ তো সামনের দিকে আসতেছে, দেখছেন সামনের দিকে বড় হচ্ছে। বাট আমি চাচ্ছি এইটাকে ভিতরের দিকে নিয়ে যেতে, অর্থাৎ আমি এটাকে নিয়ে যাব এই পাশে। কিভাবে? একে অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। নেয়ার পর আমি যদি কিবোর্ডে 5 প্রেস করি, কিবোর্ডে 5 কিবোর্ডে নাম্বার 5 প্রেস করলে ও ভিতরের দিকে যাবে। দেখেন এতক্ষণ 5 ছেড়ে দিলে কিন্তু সামনের দিকে আসতেছে, দেখছেন যখনই 5 চেপে ধরতেছি ও পিছনের দিকে যাচ্ছে। সো 5 চেপে ধরে এটাকে আপনি পিছনের দিকে নিয়ে যেতে পারবেন। এটার কালার আরো ডার্ক হবে বিকজ এটা ঘরের ভিতরের অংশ। এই যে এন্ড আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আরেকটা রেক্টেঙ্গেল নিতে পারেন। এবার ডিরেক্টলি ড্র করব আমরা এর ভিতরে, ড্রয়িং করলেও হয় ডিরেক্ট। এরকম একটা রেক্টেঙ্গেল আমরা বানাবো কমলা সাইডে, রাইট এখান থেকে এইরকম। এন্ড এটার কালার হবে এই কমলা আইড্রপার। কন্ট্রোল শিফট আই দিয়ে হাইড করেন, যদিও এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না বাট কিছুটা বোঝা যাচ্ছে। দাঁড়ান এখানে রুমের মতো বোঝা যায় কিছুটা, গেট বানাই এটাকে।
এবার জানালা বানাবো আমরা এখানে একটা সাদা বক্স, এটা একটা জানালা, এটাকেই পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে অল্টার চেপে ধরে ওই পাশে নিয়ে যান, এখানে একটা জানালা। প্লাস আমাদের বাসার নিচে আরেকটা জানালা আছে যেটা আরো বড়। আমি কি বানাচ্ছি আমি নিজেও জানি না, বাট আমি বানাই যাচ্ছি কেন। আর আমাদের বাসার মেঝে অবশ্যই এরকম না, মেঝের কালারটা একটু গ্রে টাইপের, এরকম। বুঝাতে পারছি? হাইড করেন, কিছুটা বাসার মতো লুক আসছে, বাট এটাতে আপনি গ্রিড দিয়ে আরো অনেক রকমের বানাতে পারবেন। এটা 2 তলা বিল্ডিং, এইখানে এটা উপরের একটা তলা, এটা নিচতলা। সেটা অ্যাকচুয়ালি কাজে লাগে কই, আমাদের কাজে লাগে কই, এটাতে ইন্টেরিয়র ডিজাইনারদের মতো আর্কিটেকচারাররা ওইভাবে বানায়। আমাদের কাজে লাগতে পারে কিভাবে লেখেন। আমি টাইপ টুল দিয়ে, আচ্ছা টাইপ টুলের কাজ পরে আমি আগে ইয়েলো কালার, কমলা কালারটাকে পার্সপেক্টিভ গ্রিড দিয়ে সিলেক্ট করলাম, সিলেকশন দিয়ে এর আমি কমলা সাইডে নিয়ে যাব, জাস্ট নর্মালি নিয়ে গেলাম। কিংবা আপনি চাচ্ছেন একে ব্লু সাইডে নিয়ে আসেন, সেটাকে ব্লু সাইডে যদি নিয়ে আসতে চাই এভাবে সিলেক্ট করে আমরা ব্লু সাইডে নিয়ে আসলাম। স্যার এবার শেপটাকে আমরা এখান থেকে ছোট করে দিতে পারি, চাইলে ছোট করে এখান থেকে আমরা এই সাইজে নিয়ে আসলাম, এই কর্নার সেন্টার পয়েন্ট মানে আমরা মাথায় রাখলাম আর কি। দেন এটাকে আমরা লম্বা করে দিতে পারি। এরপরে আমরা যদি হ্যান্ডেল বারটাকে নাই করে দিই, নাই করে দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে কাজ করতেছি, আপনারাও চাইলে করতে পারবেন, এর মধ্যে ডিরেক্ট সিলেকশনও কাজ করবে, এরকম বানাই। মানে একটা কর্নার আর কি আমি চুক্ষা রাখলাম, আর বাকি দুটো কর্নার আমাদের 3টা কর্নার রাউন্ডেড। এবার আমি টাইপ টুল দিয়ে জাস্ট এখানে লিখলাম, ধরেন লাস্ট নাম কার, আফরোজা আফি। না এখানটায় মানাবে না, যেহেতু আমাদের ওই জায়গাটা সোজা, তার উপরে কার নিচা, হ্যাঁ এটা মানাবে। ঠিক আছে, কারণ এভাবে আমি একটা জিনিস লিখলাম, লোগো বানাচ্ছি আমি, ঠিক আছে। দেন আমরা এটাকে এর মধ্যে বসাবো। কিভাবে বসাবো? পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে টান দিয়ে ধরে নিয়ে যাবেন, অবভিয়াসলি ব্লু সাইডে না, কমলা সাইডটা আগে চেক মার্ক দিয়ে নেবেন। আমরা একে কমলা সাইডে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আপনি এবার বড় করে দিতে হবে, যদিও আর এটার রেশিও ঠিক থাকবে না, লোগোটা এত বড় ভাল লাগবে না, শুধু এন রাখেন, এন রাখলাম এরকম। আমরা চাইলে এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ফন্টটা চেঞ্জ করে দিতে পারি, এটা বোল্ড ফন্ট সামথিং লাইক বিবাস, বোল্ড রাখলাম। সিলেকশন টুল দিয়ে বাইরে সিলেক্ট করলাম, পার্সপেক্টিভ গ্রিড নিলাম। এবার জাস্ট আমরা এটাকে কর্নার ওয়াইজ ম্যাচ করব। এটা অনেকজনেরই মাথার উপর দিয়ে যাবে আমি জানি, কিছু করার নাই, এটা এরকমই টেরা জিনিস। ধরেন এরকম আমি একটা লোগো বানাইছি, এন্ড এনের কালারটা হচ্ছে এরকম ব্লু। এবার বাইরে ক্লিক করেন, কন্ট্রোল শিফট আই, সিলেক্ট করেন, গ্রুপ করে নেন। এবার আপনি এর নিচে লিখতে পারেন আপনার কোম্পানির নাম, প্রোডাকশন, যদিও এটা আরো প্রিসাইজ হবে আমি যদি স্কোয়ারটাকে ছোট করে দিই। না ছোট করলে ওর ইয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা এই থেকে ছোট করি।
উপর থেকে ছোট করেন, এটাকে আরেকটা কপি করে উপরে উঠাই দেখি কেমন লাগে। এটাকে আমরা সিলেক্ট করে রোটেট করে না, এটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল শিফট আই দিয়ে আপনি হাইড করেন গ্রিডটা। গ্রিড হাইড করার পর হাইড ড্রপার টুল দিয়ে কি আপনার কালার নেন। আচ্ছা, গ্রিডের মধ্যে আছে এই জন্য কালার নিচ্ছে না। ডাবল ক্লিক করেন, এবার কালার নিবে। আবার বাইরে ডাবল ক্লিক করেন, এরকম আপনারা পার্সপেক্টিভ বিভিন্ন লোগোস বানাতে পারবেন। এবার এখানে যান, টাইপ টুল দিয়ে আপনি নিচে লেখেন, কি যেন নাম ছিল আপনার, এগুলোকে আমরা গ্রুপ করে নিলাম এইভাবে আর কি। এবার টাইপোগ্রাফি দেখে আপনি ফন্ট সিলেক্ট করে যেমন ইচ্ছা চেঞ্জ করে করে দেখেন। ওভারঅল আইডিয়াটা এরকমই, আপনার লোগোতে খালি দুইটা সাইডের পার্সপেক্টিভটা কাজ করে এইভাবে। সেন্টার অ্যালাইন করে দিলাম এরকম, অথবা এটা বাদ, প্রোডাকশনই বাদ, লাইনই বাদ। আচ্ছা, একটা কাজ করা যায়, এই আইডিয়া আসলো। আচ্ছা, ওটা করতে গেলে আবার টাইম লাগবে। যাই হোক, ওভারঅল আইডিয়াটা বুঝতে পারছেন? বিল্ডিং এর লেআউট না, এইভাবে অ্যাকচুয়ালি আপনাদের একটা জিনিস দেখায়, আপনাদেরকে আজকে এটা আমি দেখাতে চেয়েছিলাম। হ্যাঁ, ওই শেপের মতো এই আইডিয়াটা আমার মাথায় আসলো, শেপের মতো কার্ভ করে দেওয়ার আইডিয়াটা মাথায় আসলো, কিন্তু ওটা করতে গেলে আমাকে আবার পার্সপেক্টিভ গ্রিডে যাইতে হবে। সো এটা, এই জিনিসগুলো কোথায় কাজে লাগে জানেন? আপনাদের এখানে আমি বার করছিলাম লোগোর মধ্যে, হয়ে গেল ওই লোগোটা, এই যে দেখছেন আর এর উপর দিয়ে যে লেখা, এটা কিন্তু পার্সপেক্টিভ গ্রিড দিয়ে বানানো। এই টাইপের লোগো যদি পার্সপেক্টিভ গ্রিড দিয়ে আপনি না বানান, এটা পারবেন না বানাইতে পার্সপেক্টিভ গ্রিড ছাড়া। বুঝতে পারছেন? 3D টাইপ লোগো, এটা যদি শুরু থেকে দেখাইতে যায় আবার সুন্দর করে পার্সপেক্টিভ গ্রিড আনেন। পার্সপেক্টিভ গ্রিডে কাজ করার আগে সহজ বুদ্ধি আপনাদের বলে দিই, যেটা সেটা হচ্ছে যে পার্সপেক্টিভ গ্রিড ওপেন করার আগে আপনার লোগোতে যে যে এলিমেন্টগুলো থাকবে ওই এলিমেন্টগুলো আগে বানায় নেবেন। সহজ কথা। ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি কোন কি করছিলাম, এর আগে একটা কর্নারকে রাউন্ড করছিলাম না, এবার এইভাবে করবো, দেখি কি হয়। এন লেখা এই পাশে না, তো এটাকে একটা নিলাম, আমি এই দুটো এলিমেন্ট বানাইছি, এই দুটো এলিমেন্ট আর কি আমি আমার লোগোতে ইউজ করব। ঠিক আছে, এনটা থাকবে ওনার পাশে এইভাবে। ওভারঅল সেম আইডিয়া, টাইপ টুল দিয়ে আপনি কিবোর্ডে আগে এন লিখে নেন, ওনার নাম আপনি বড় করে নেন, বড় করে ফন্টও দিয়ে নেন, সব কাজ শেষ করে নেবেন, তাহলে আপনাদের পার্সপেক্টিভ গ্রিডে কাজ করতে সুবিধা হবে। কন্ট্রোল শিফট ও, এটাকে আউটলাইন করে দিলাম। তো আমার ওভারঅল আইডিয়া হচ্ছে এই দুটো লোগোকে আমি পাশাপাশি বসাবো। এন্ড আরেকটা কাজ করব, যেটা আমার মাথায় আসছে, আমি জানি না কাজ করবে কিনা, ইএএস না ইএসএআর, ঠিক আছে, এই লেখাটাই পুরো নামটার লেখাটা থাকবে এইটুকু। আচ্ছা নিসার আহমেদ সাহেব, আপনার যে আমরা লোগো বানাচ্ছি এটার জন্য তো পে করতে হবে আপনাকে, আপনি পরে ব্র্যান্ডিং এ যদি ইউজ করেন এই লোগো, তো পে করা উচিত আপনাকে। তো ধরেন ওনার লোগোটা ওভার দ্য অল আইডিয়াটা হচ্ছে এরকম হবে, কিন্তু 3D লুকের মধ্যে হবে। ঠিক আছে, 3D লুকের মধ্যে হবে। এখন আপনি এটাকে শুরু করেন, দেখেন কিভাবে করবেন। এই জিনিসটাই বানাবো, এতক্ষণ এটা মাথায় আসেনি আর কি।
সো কন্ট্রোল শিফট আই পার্সপেক্টিভ গ্রিড আনেন। সবার আগে আমার এই দুটো অবজেক্টকে বসাইতে হবে ব্লু সাইডে। পার্সপেক্টিভ গ্রুপ সিলেকশন টুল নেবেন, ব্লু এরিয়াটা সিলেক্ট করবেন উপরে বক্স থেকে, দুইটাকে টান দিয়ে ধরে ব্লু এরিয়ার মধ্যে নিয়ে যাবেন। নিয়ে আসার পর এটাকে আপনি ছোট করে আপনার যতটুকু এরিয়ার মধ্যে যতটুকু লাগে আপনি বসাবেন। এই এরকম বসালেন। এবারে এন কে নেন, এনটা ধরেন, ধরে আপনি এটাকে অবভিয়াসলি ব্লু এরিয়াতে না কমলা এরিয়াতে পাঠাবেন। সো কমলা সাইডটা সিলেক্ট করে নেবেন। এবার এটাকে ধরে ডান পাশে নিয়ে যাবেন। দ্যাটস ইট, সিম্পল। নিয়ে যায় খালি বসায় দিবেন। এবার আমরা একটু জুম করে কাছাকাছি নিয়ে এসে কাজ করেন, জুম করে কাজ করবেন, তাহলে গ্রিড একটা কাজে লাগবে বেশি। এরকম। আর এই জিনিসটাও আমাদের যাবে কোন সাইডে? কমলা সাইডে। কমলা সাইডে নিয়ে যান। আমার নামের এই পাশের অংশটা যেটাকে ছোট করে দেন, যেহেতু আমরা আইডিয়াটা ছোট ছিল। এটা আরো কাছাকাছি আসবে। কার্নিং, যেটা লেখার মধ্যে কার্নিং এর যে ফ্যাক্ট থাকে। আচ্ছা, এটাকে আমরা মনে হয় আউটলাইন করি নাই। আউটলাইন করছিলাম মনে হয় না। এই যে ঝামেলা, আউটলাইন করলে পারফেক্ট হতো। আউটলাইন করে নিয়ে দাঁড়ান। সিলেকশন টুল দিয়ে লেখাটাকে সিলেক্ট করেন। এটা আউটলাইন করাই মনে হয়। হ্যাঁ, আউটলাইন করাই আছে। পার্সপেক্টিভ গ্রিড আনেন, আউটলাইন যেহেতু করা আছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এবার জাস্ট আমরা কমলা সাইডে নিয়ে গেলাম। সাইজ ছোট করে দেন। এইবার বসছে। আমি নিচে দাগ বরাবর বসাতে চেয়েছিলাম, এবার বসছে। কমলা আমরা এই কমলা পর্যন্ত রাখতে পারি। এন্ড এটা আরো কাছে আসবে, এত কাছে না, এই পাশে। দেন আপনি আপনার যে পার্সপেক্টিভ গ্রিড ওটাকে হাইড করে দেন। মজার বিষয়, এটা করতে যাই আমাদের এখানে দুটো লেগে গেছে। এই দুটার মাঝখানে তো স্পেস হবে। কন্ট্রোল শিফট আই। এবার এই দুটোতে আপনি চাইলে কালার দিতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এখানে বসাই দিই। অ্যাবস্ট্রাক্ট শেপ আর কি, এটা কোনো মানে নাই, যদিও মন চাইলে বসাই দিলাম, দেখতে ভালো লাগবে। এরকম। এবার এটাকে বড় করেন। বড় করার পর আপনি এর মধ্যে শ্যাডো দেন। শ্যাডো দিলে এটা দেখতে আরো জোস হয়ে যাবে। পিছনে এরিয়া যখন শ্যাডো পড়বে দেখতে সুন্দর লাগবে। এবার আপনি এর মধ্যে কি কালার প্রিফার করেন, আপনি কালার ইউজ করেন, আপনার যা কালার পছন্দ। আমার এখন এই কালারটা খুব ভালো লাগতেছে ইদানিং, আমার কেন জানি না, এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে। এরকম কালার কম্বিনেশন, কমলা আর নীল, এরকম রাখেন। এন্ড এখানে আপনি শ্যাডো বানাই দিতে পারেন পিছনে। নিচে কিভাবে কাজে লাগাবেন, নিচের ওটাও দেখাই দিই, পরে বলবেন নিচের গ্রুপটা কাজে দেখালেন না ভাইয়া। পার্সপেক্টিভ গ্রিড আনেন, আনার পর এটাকে আমরা কপি করলাম। নিচের এরিয়াটা সিলেক্ট করেন, পার্সপেক্টিভ গ্রিড টুল দিয়ে নিচের এরিয়াটা সিলেক্ট করেন। না, এটা যাবে না, না এটা আর হবে না। নিচের এরিয়া আবার নতুন করে এন বানাইতে হবে। এন বানায় দেন ওটাকে ওর নিচে বসাতে হবে। সো একবার একটাকে যে কোনো এক সাইডে বসায় দেওয়ার পর ওটাকে আর আপনি চাইলে অন্য সাইডে নিয়ে যেতে পারবেন না। এটা খুব একটা বাজে জিনিস। সো এন আবার একটা বানাইলাম, আউটলাইন করে নিলাম, সিলেকশন টুল দিয়ে নিয়ে গেলাম। আমরা এটাকে নিয়ে যাব নিচে, এরকম নিচে নিয়ে আসলাম। লাও, এখন এটা আবার উল্টা হয়ে গেছে। আর এটাকে আবার ঘুরাও, কি একটা জ্বালা। আবার সিলেকশন টুল দিয়ে যান, সিলেকশন টুল দিয়ে ঘুরান। ঘুরাইলে মনে হয় না কাজ করবে।
না। সো এটাকে এইভাবে না করে আমি যদি এর মধ্যে শ্যাডো দিই, এটা অ্যাকচুয়ালি নিজেদের উপর, এরপরে বাকিটা আপনারা ট্রাই করেন, দেখেন কিভাবে কি শ্যাডো করবেন, কি দিবেন না দিবেন, পুরাটা আপনাদের উপর। প্রিভিউ অন করে ড্রপ শ্যাডো দিয়ে হবে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, আপনারা পার্সপেক্টিভ গ্রিডের আইডিয়াটা বুঝছেন? লেয়ার ফটোশপে শিখাবো। আচ্ছা, ইলাস্ট্রেটরের লেয়ারের একটা প্যানেল আছে, এটাতে আপনারা শ্যাডো ইউজ করেন, আপনি যেমনে পারেন এর নিচ থেকে এটাকে শেপটাকে জাস্ট কপি করে বসায় দিয়ে ব্লার দিয়ে দিলে শ্যাডোটা হয়ে যাবে। সেম জিনিস, জাস্ট কপি পেস্ট করে ওইখানে শেপটা বসাবেন। তো ইলাস্ট্রেটরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার লেয়ারের কথা ভালো করছেন, মনে করাইছেন। কই গেল লেয়ার? এই যে এটা হচ্ছে লেয়ারের প্যানেল, ঠিক আছে? এটা কাজ করে কিভাবে, এখানে একটা কিছু আর্ট করা দেখতেছেন, লেয়ারের মধ্যে কিছু একটা আর্ট করা আছে, এটাকে ওপেন করলাম। এই যে এন লিখছিলাম না, এন এর একটা লেয়ার, চোখ বন্ধ করেন, দেখেন এই যে এই লেয়ারটা হচ্ছে এটা, তারপরে এটা বন্ধ করেন, এটা আরেকটা লেয়ার, এটা আরেকটা লেয়ার, এটা কোনটা লেয়ার? ভাইয়া ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, জি, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না সবাই? ফুল না, জুম হয়ে আছে। জুম হয়ে আছে? আপনি দেখেন আপনার নেট কানেকশন দেখেন, আমার এখানে তো তো জুম তো নাই, ও, আচ্ছা আচ্ছা ফুল স্ক্রিন তো দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে? হ্যাঁ, লেয়ার এখান থেকে লকও করতে পারবেন আপনি, এখান থেকে সবকিছুই করা যায়। তো এখানে প্রত্যেকটা অপশনের একটা করে লেয়ার হয়, আপনি যাই বানাবেন না কেন, অ্যাজ লাইক ধরেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানাই, দেখেন কি হয়। এই দেখেন একটা রেক্ট্যাঙ্গেলের লেয়ার বানাইছে, দেখছেন? এটাকে বড় করি আরো, এই দেখেন রেক্ট্যাঙ্গেল, এটাকে বন্ধ করলে বন্ধ হবে। এরকম প্রত্যেকটা যা যা বানাবেন, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল, আরেকটা লেয়ার, আপনি এখন একটা সার্কেল বানান, ইলিপস, এই দেখছেন আরেকটা লেয়ার আসছে। তো এরকম ইলাস্ট্রেটরে আপনার প্রত্যেকটা জিনিসের একটা করে লেয়ার ক্রিয়েট হয়। পেন টুল দিয়ে যদি আপনি ট্রেসও করেন, তো এটার একটা এরকম পাথ বানাইছে লেয়ার। এখন মজার কথা হচ্ছে, আমি যদি লেয়ার প্যানেল থেকে এই পাশে দেখছেন না ব্লু কালার, মানে এখন এই লেয়ারটা সিলেক্টেড, আপনি যদি এই লেয়ারটা সিলেক্ট করতে চান, এটা কোন লেয়ার, এই যে এই লেয়ারটা সিলেক্ট হাইলাইট হবে, এটা হচ্ছে হাইলাইট হবে, এই যে ব্লু কালার ডান পাশে যেটা, এখান থেকে সিলেক্ট করলে হাইলাইট হবে, ঠিক আছে? নর্মালি যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, সিলেক্ট করে মুভ করতে চান, হবে না, কিন্তু লেয়ার কিন্তু হাইলাইট হবে না। কোন লেয়ার সিলেক্ট করতেছেন, হাইলাইট হবে না। হাইলাইট শুধুমাত্র তখনই হবে যখন আপনি ডান পাশে অবজেক্টগুলো সিলেক্ট করবেন, এটা থেকে হাইলাইট হবে। এখান থেকে আপনি লেয়ারটাকে হাইড আনহাইড করতে পারবেন, এই পাশে আপনার লক আনলক করতে পারবেন। লক করে দিলে এটা আর নড়াতে পারবেন না, আনলক করলে দেন আবার এটাকে নড়াতে পারবেন। সেই লেয়ারের কাজ হচ্ছে এটাই, হাইড আনহাইড করা, লক আনলক করা, সিলেক্ট হাইলাইট করা, আর এখান থেকে আপনি ডাবল ক্লিক করে রেক্ট্যাঙ্গেলের নাম চেঞ্জ করতে পারবেন, যা ইচ্ছা আপনি নাম দিতে পারবেন। বুঝা গেছে? এটা হচ্ছে লেয়ার প্যানেল। এখন ইলাস্ট্রেটরের লেয়ারে আমরা কাজ করি না কেন? মজার বিষয় হচ্ছে ইলাস্ট্রেটরের লেয়ারে কাজ করি না কেন, একটা জিনিস দেখেন, আপনারই নাম, আপনার নামটা এখানে লেখাই আছে, দেখেন এই যে নামটা না, এটা কোন লেয়ার দেখেন, এই যে এই লেয়ারটা। এখন এটাকে আমরা কি করবো জানেন? এটাকে আমরা আউটলাইন করবো, কন্ট্রোল শিফট ও, একটা গ্রুপ হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখছেন? আউটলাইন করার সাথে সাথে ওপেন করেন, এই যে একটা লেয়ার আপনার ডি ডি, এই যে ডি এর জন্য একটা লেয়ার, আবার ই এর জন্য একটা লেয়ার, এম এর জন্য একটা লেয়ার আসছে, এইচ এর জন্য একটা, প্রত্যেকটা লেটারের জন্য একটা করে লেয়ার আসছে, দেখছেন? কম্পাউন্ড পাথ, একটা করে লেয়ার। সো ইলাস্ট্রেটরে এই জন্যই আমরা কাজ করি না, কারণ আপনি এখানে যদি একটা শেপ বানান, পাথ হয়েছে না, এইরকম যত কিছু লিখবেন, আউটলাইন করবেন, পুরা ধুরা একটার মধ্যে আরো হাজারটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এরকম যত কিছুই বানান না কেন, উড়াধুরা অনেক লেয়ার ক্রিয়েটস হবে এরকম। তো এই জন্য ফার্স্ট অফ অল আমরা ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে কাজ করি না, আপনার মাথা খারাপ হয়ে যাবে। সেকেন্ডলি, ইলাস্ট্রেটরের লেয়ার ম্যানেজমেন্ট করাটা খুবই ঝামেলার বিষয়। এখন মজার বিষয় ভাইয়া, আমরা এতক্ষণ ধরে আমরা কি নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ ধরে বলেন তো? হ্যাঁ, শেপ সামনে পিছনেও নিয়ে যাবে, আপনি লেয়ার উপরে নিচে করতে পারবেন।
এই যেভাবে লেয়ার ধরে উপরে নিচে নামাইলে অ্যারেঞ্জ ফ্রন্ট অ্যারেঞ্জ ব্যাক এভাবে নিয়ে যেতে পারবেন, যে কোনো লেয়ারকে উপরে নিচে করে নামাতে পারবেন। তো আমরা এখানে এতক্ষণ লেয়ার নিয়ে কথা বলতেছিলাম না, আসলে এগুলো লেয়ারের ভিতরে লেয়ার, মানে এটা কিন্তু অরিজিনাল লেয়ার না ইলাস্ট্রেটর। এটা মজা লাগলো না শুনে? লেয়ারের ভিতরে লেয়ার, অরিজিনাল লেয়ার না কিন্তু। ডিলিট করা যায়, হ্যাঁ ডিলিট করা যাবে, কেন যাবে না? এই যে যেমন ধরেন এটা কোন লেয়ার, এইটা, সেটাকে আমরা ডিলিট করবো কিভাবে? ক্লিক করে টান দিয়ে এই যে ডাস্টবিন দেখতেছেন, ডাস্টবিনের উপর ছেড়ে দিলে ওটা ডিলিট হয়ে যাবে, দেখছেন? সো এখান থেকে আপনি সব কাজ করতে পারবেন আপনার এখানে যা যা আছে অবজেক্টের। কিন্তু মজার বিষয়, এটা কিন্তু অরিজিনাল লেয়ার না, এটা লেয়ারের ভিতরে লেয়ার। উপরে দেখেন লেয়ার লেখা, এটা যদি লেয়ার হয় তাহলে এটা কি? ভাইয়া এতক্ষণ ধরে তো এটা লেয়ার বললেন, তাহলে এটা লেয়ার হইলে এগুলো কি? তাই না? কনফিউজিং না অনেক? উপরেও লেয়ার দেখা, ওই লেয়ারের ভিতরে আবার এতগুলা পাত, ইলিপস, রেক্ট্যাঙ্গেল, এটা একটা লেয়ার, দেখছেন? মাথার মধ্যে ঢুকতেছে লেয়ারের ভিতরে লেয়ার। অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে করে কি, এইখানে যা যা দেখতেছেন না, এই সম্পূর্ণটা হচ্ছে একটা লেয়ার। ওভারঅল যা যা ডিজাইন করবেন আপনি ইলাস্ট্রেটরে, সেটা পুরোটা একটা লেয়ার। এখন এই লেয়ারের ভিতরটাই, এইটা ধরে নেন এই যে এখানে যা যা দেখতেছেন আপনার চোখের সামনে, এই পুরোটা হচ্ছে একটা লেয়ার। এই লেয়ারের ভিতরে এটা একটা পাথ, এটা একটা পাথ, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা শেপ, এটা একটা শেপ, এরকম লেখা। প্রত্যেকটা লেয়ারের ভিতরে আলাদা আলাদা অবজেক্টকেও মার্ক আউট করে, বুঝতে পারছেন? মেইন লেয়ার একটা, লেয়ার 1, ওর ভিতরে যেমন প্রত্যেকটা অবজেক্টকে মার্ক করছে না আলাদা আলাদা লেয়ারে, ঠিক সেম কাজটা করছে ও টাইপিং এর ক্ষেত্রে। টাইপিং এ ধরেন আপনি এখানে লরেম ইপসাম লেখার পর ওই যে ওনার নাম লিখছিলাম না, এখন একটা লেয়ার দেখতেছেন না, এটাকে যখনই আউটলাইন করতেছি অনেকগুলো গ্রুপ হয়ে যাচ্ছে। তো এখানে সেম কাজ করতেছে, পুরাটা একটা লেয়ার, এর ভিতরে আলাদা আলাদা অবজেক্টকেও আবার আলাদা আলাদা লেয়ার করছে, যেটা অনেক বেশি প্যারা দেয়। ফটোশপে একটাই লেয়ার থাকে এবং ওই একটা লেয়ারে একটা অবজেক্ট থাকে, এই জন্য আর কি ইলাস্ট্রেটরের লেয়ারগুলো প্যারা। এখান থেকে চাইলে আপনি এই লেয়ারটাতে কাজ করতেছেন এতক্ষণ ধরে, আপনি চাইলে আরেকটা লেয়ারে কাজ করতে পারবেন। নিউ লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার, আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, লেয়ার 2। এবার লেয়ার 2টা সিলেক্ট করে আপনি যা ডিজাইন করবেন দেখেন সব লেয়ার 2 এর ভিতরে যাবে। ইলিপস ইলিপস ইলিপস, লেয়ার 2 ওপেন করেন, এই দেখেন ইলিপস ইলিপস। লেয়ার 1 এর ভিতর কিন্তু এটা নাই, দেখছেন? লেয়ার 2 এর ভিতর মাথায় ঢুকতেছে অ্যাকচুয়ালি? ইলাস্ট্রেটরের লেয়ার মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকলে ভালো, কারণ ইলাস্ট্রেটরের লেয়ার আমরা এই জন্যই করি না, কারণ ইলাস্ট্রেটরের লেয়ারিংটা অনেক বেশি প্যারাদায়ক। এরা ভেক্টর যত শেপ থাকে, যত পাথ থাকে, ওই এক একটা তো আলাদা লেয়ার বানায়, এইটাকে ওভারঅল মিলায় আবার আলাদা একটা লেয়ার বানায়। এখন মজার জিনিস দেখেন, দুইটা লেয়ার, দুইটার কালার দেখছেন, একটা নীল একটা লাল এখানে। তো আপনি যখন নীল সিলেক্ট, ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট, এটা কালার কি? বাউন্ডিং বক্স কি? বাউন্ডিং বক্সটা কি? ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে কেউ মাথা ঘামায় না, ইলাস্ট্রেটরের লেয়ারের কাজ করে না কেউ। তো বাউন্ডিং বক্সটা ব্লু, রাইট? তো এখানে যেহেতু বাউন্ডিং বক্সটা ব্লু, আমার লেয়ারের কালার দেখেন ব্লু, তার মানে এটা লেয়ার 1। আবার এখানে ক্লিক করলে দেখেন বাউন্ডিং বক্স লাল, কারণ আমার লেয়ারটা হচ্ছে কালারটা লাল, তার মানে এটা হচ্ছে লেয়ার 2। এখানে আরেকটা লেয়ার বানান, আরেকটা কালার আসছে গ্রিন। এখন আপনি এই লেয়ারের মধ্যে যা যা ডিজাইন করবেন ওটা হচ্ছে গ্রিন কালারে আসবে। তো ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে মাথা খারাপ করেন না, কারণ এরা অনেক প্যাচায়। ভেক্টর ডিজাইনের মধ্যে লেয়ার নিয়ে কেউ বেশি চিন্তা করে না, ঠিক আছে? তো এই লেয়ারের চিন্তা করেন না। যদি খুব একান্ত কাজ করতে ইচ্ছা হয় লেয়ার নিয়ে, তাহলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এখান থেকে ম্যানুয়ালি ইভেন লেয়ারটাকেও ডিলিট করতে পারেন, যে কোনো অবজেক্টকেও এখান থেকে ডিলিট করতে পারবেন এই এখানে ক্লিক করে, অথবা সিলেক্ট করে ক্লিক করলেও ডিলিট হবে। ডাস্টবিনটা ক্লিক করলে সিলেক্ট করে লেয়ার ডিলিট করেন, ওই জায়গায় ডিলিট হচ্ছে। তো এরকম লেয়ারের ইলাস্ট্রেটরের বেসিক লেয়ারটা। তবে ফটোশপের লেয়ার এর থেকে আরো অনেক ইজি, বুঝতে পারছেন? হ্যাঁ, ফটোশপে তো লেয়ার দেখাবো, লেয়ার ছাড়া ফটোশপে আর কিছু আছে নাকি? ফটোশপের বেসিক জিনিসটাই লেয়ার, লেয়ার ছাড়া আর কিছু নাই ফটোশপে। ইলাস্ট্রেটরের লেয়ারটা কেউ অত বেশি ইম্পর্টেন্ট না, বিকজ এটা অনেক বেশি প্যাচানো, সো তুমি পারিও বাদ। সো এতক্ষণ ধরে যা পার্সপেক্টিভ গুলো যে বানাইলাম, কই গেল? লোগো গুলো যে বানাইলাম,
আপনার লোগো কই গেল? এই যে, বলেন কত ডলার দিবেন আপনার লোগোর জন্য? তো এইরকম বেসিক ইলাস্ট্রেটরের মধ্যে আর কিছু নাই এখানটা ইউজ করার মতো। আর অ্যালাইনমেন্ট আর উইন্ডো থেকে যা যা প্যানেল ম্যাক্সিমাম টাইমে লাগে এগুলো তো আপনারা ইউজ করছেন, এটাই আর কি যা যা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস ইলাস্ট্রেটরের এগুলাই। আজকে যা যা দেখাইছি, স্ক্রিপ্ট বলতে কিসের স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট কি টেক্সট লেখা? টেক্সটের মধ্যে যে লেখা ওইটা, এই নামটা পিছনে কিভাবে নিয়ে গেছেন? নামটা পিছনে কিসের পিছনে নিয়ে গেছি ভাই? কোন নাম কিসের পিছনে নিয়ে গেছি? সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আর একটা জিনিস যেটা বললাম, আজকের ক্লাসে যেটা আপনারা দেখছেন এর 10 ভাগের মধ্যে আপনারা নর্মাল ডে টু ডে লাইফে ইউজ করবেন কত ভাগ জানেন? 1 ভাগও না আজকে যা যা দেখছেন। কারণ এই যে সাইডে ওই সেম শিফট ওই বক্সটা সিলেক্ট করে দিছি, এই গ্রিডটা নিছি, এই সাইডের বক্সটা সিলেক্ট করছি, দেন অবজেক্টকে ধরে এই পাশে নিয়ে আসছি এরকম। এই সিম্পল। আপনারা ট্রাই করেন, মাথায় ঢুকবে। ট্রাই না করলে মাথায় ঢুকবে না। সো ম্যাক্সিমাম টাইমে বেশি কিছু ইউজ হয় না, বাট হ্যাঁ অনেক সময় সবকিছুই যে একেবারেই 100 ভাগের মধ্যে যে 1 ভাগ ইউজ করবেন এমনটা না। আজকে লেয়ারটা জানছেন, এটা জানা উচিত ছিল আপনাদের বেসিক জিনিস। আর এই যে গ্রিড, পার্সপেক্টিভ গ্রিড, তারপরে হচ্ছে আপনার এই উইথ টুল, এগুলা হচ্ছে কি জানেন, খুবই কি বলে আপনার ওটা কি বলে, রেয়ার কেস। মানে ধরেন হুট করে বায়ার এসে বললো আমার এরকম একটা লোগো লাগবে, ডেমো দিল আপনাকে, ডেমো দেখেন যে পার্সপেক্টিভ গ্রিড দিয়ে বানানো। আপনি যদি পার্সপেক্টিভ গ্রিডের ইউজ না জানেন আপনি লোগোটা করতে পারবেন না। তো জেনে রাখা উচিত, প্র্যাকটিস করে রাখা উচিত, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এগুলা বৃথা একেবারেই কোনো কিছুই বৃথা না, শিখে রাখলে কোনো কিছু বৃথা যায় না। তো এটা কাজে লাগবে না, হয়তো এখন না, হয়তো কোনো একদিন লাগবে, কোনো এক সময় লাগবে, তখন ওটা আর কি কাজে লাগবে। তো আরেকটা জিনিস যেটা বলতে চাইলাম, আপনাদের আজকে নেওয়ার কথা ছিল অ্যাসাইনমেন্ট এক্সাম, আপনারা নিতে দেন নাই আর কি, আমি ভুলে গেছি ক্লাস নিতে নিতে, তো এক্সামের কথা মাথায় ছিল না। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই দুইটা সাইট আছে আপনাদের, দেখেন logocore.com আর হচ্ছে আপনার ডেইলি লোগো চ্যালেঞ্জ। দেখে নেন যারা লোগো ডিজাইনার হইতে চান, দেখে নেন লোগো কোর অ্যান্ড ডেইলি লোগো চ্যালেঞ্জ, এই দুই জায়গায় ইমেল দিয়ে সাইন আপ করবেন। ফার্স্ট নেম আর ইমেল, ফার্স্ট নেম আর ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনার ওই ইমেলে হচ্ছে প্রত্যেক দিন একটা করে মেইল যাবে, বুঝে গেছে? এবং মেইলের মধ্যে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা রিকোয়ারমেন্ট দেয়া থাকবে। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে লোগো ডিজাইন করতে হবে, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ লাইক আপনারা বায়ার বা মার্কেট প্লেসে যেভাবে ডিজাইন করেন ওইরকমই এইভাবে আপনার কাছে রিকোয়ারমেন্ট যাবে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে, বুঝে গেছে? এটা হচ্ছে 30 ডে লোগো চ্যালেঞ্জ। এই দুইটা আপনাদের মাস্ট বি করা উচিত যারা অ্যাজ এ লোগো ডিজাইনার করতে পারেন। সাইটের লিঙ্কগুলো দিয়ে দিব, চিন্তা নাই। বাট এটা আপনাদের 30 ডে চ্যালেঞ্জ, 30 দিন ডেইলি একটা পাবেন নতুন নতুন করে, আপনাদের এটা করা উচিত। করার পর কি করবেন? আমাকে দেখাবেন না, করার পর এখানে দেখেন ডিজাইনার্স পার্টিসিপেটিং বাই পোস্টিং লোগোস উইথ লোগো কোর হ্যাশট্যাগ অন ইনস্টাগ্রাম। আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে সার্চ করবেন হচ্ছে আপনার ধরেন লোগো কোর, ঠিক আছে? এই যে হ্যাশট্যাগ লোগো কোর ওপেন করেন, হ্যাশট্যাগ লোগো কোড দিয়ে ওপেন করলে দেখতে পারবেন সবার লোগো ডিজাইনগুলো এখানে আছে, যারা যারা রিকোয়ারমেন্ট পায় ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে। তো এখান থেকে আপনারা লোগোর ডিজাইনের অনেক আইডিয়া পাবেন, অনেক অনেক প্রচুর আইডিয়াস পাবেন। এটা একটা
তারপরে দেখেন এটা হচ্ছে আপনার কি লেখা সার্চ পোস্ট করতে হবে আপনাকে, ডেইলি লোগো চ্যালেঞ্জ, হ্যাশট্যাগ ডেইলি লোগো চ্যালেঞ্জ। ইনস্টাগ্রামে যে সার্চ করেন হ্যাশট্যাগ ডেইলি লোগো চ্যালেঞ্জ, 1,24,000 পোস্ট আছে দেখেন। তো 1,24,000 লোগো আছে এখানে, চিন্তা করা যায়। হরের হাতে কি বসাইছে দেখছেন, হাতুড়ি টাতুড়ি, কি একটা অবস্থা। এটা দেখেন, এটা কেমনে বানাইছে বলেন দেখি। আমি যদি এখন এই লোগো বানাতে দিতাম আপনাদের, আপনারা কেমনে বানাইতেন বলেন? পার্সপেক্টিভ দেখছেন। সো আসলে জানা উচিত, জানা লাগবে না এমনটা না, সব সময় সবকিছু লাগে না, অনেক সময় অনেক কিছু লেগে যায়। সেরকম এই জায়গায় আপনারা লোগোতে কন্টেস্ট করবেন, রিকোয়ারমেন্ট দিবে, দেন আপনারা ডিজাইন করে করে এখানে পোস্ট করবেন। এন্ড আপনাদের ওই ডিজাইন রিলেটেড আরো অনেক ডিজাইন পাবেন এখানে কমন দেখতে পারবেন। পান্ডা গ্লোবাল, এরকম পান্ডা গ্লোবাল আসলে অনেক আছে লোগো। এই যে পান্ডা গ্লোবাল, আরেকজনের লোগো ডিজাইন, এই যে পান্ডা বানাইছে। এরকম আর কি, আপনারা যখন এখানে আসবেন না দেখতে পারবেন এক একজন এক এক ভাবে ডিজাইন গুলো বানায়। তো আপনাদের আইডিয়া গুলো আরো ক্লিয়ার হবে, লোগো অনেক জিনিসগুলো জানতে পারবেন। আচ্ছা, আপনাদের মাঝখানে একজন হচ্ছে বারবার বলতেছিলেন যে মিনিমালিস্ট লোগো, যেটা এখনকার ট্রেন্ড। হোয়াট ইজ মিনিমাল লোগো? মিনিমাল লোগোটা কি জিনিস? মিনিমালের মানে জানেন কি? মিনিমালিস্ট বা যেটা বলতেছেন এটার মানে জানেন কি? মিনিমালিস্ট ফ্লায়ার, বিজনেস কার্ড, আইডি কার্ড না, এরকম তো সব না, লোগোর আছে ভাই, এরকম ফ্লায়ার ডিজাইন ইয়ার নাই। খুঁজতে পারেন, খুঁজে থাকতে পারে, বাট ওগুলা অ্যাকচুয়ালি কতটা এফেক্টিভ আমি জানি না, বাট লোগোটা খুব কাজ করে। মানে আপনি যদি এগুলো প্র্যাকটিস করেন, ডেইলি 2টা করে লোগো বানান, অ্যান্ড ওইটা কম্পেয়ার করেন আপনার এখানে ওরকম লোগো খুঁজে খুঁজে, যে অন্যরা কি বানাইছে আপনারা কি বানাইছেন, তাহলে আইডিয়াসটা ক্লিয়ার হবে। মিনিমালের মানে হচ্ছে দাঁড়ান এখানে কোনটা বেশি কাজ করবে, রিলেটিং টু মিনিমালিজম। সো আমাকে যা সার্চ করতে হবে মিনিমালিজম। আচ্ছা দাঁড়ান, ডেলিভারি ল্যাক অফ ডেকোরেশন এনভায়রনমেন্ট ইন স্টাইল ও ডিজাইন। আচ্ছা এখানে কি বলছে এই লাস্টের লাইনটা? ল্যাক অফ ডেকোরেশন অর অ্যাডর্নমেন্ট ইন স্টাইল এন্ড ডিজাইন। মিনিমালিজমের মানে হচ্ছে ল্যাক অফ ডেকোরেশন, বুঝা গেছে? মানে ডেকোরেশন নাই। ডেকোরেশন বলতে আমরা কি বুঝি বলেন তো? চেয়ার টেবিল ইয়া বানানো, নিয়ে আসা, সামিয়ানা লাগানো, এগুলা না, ওইগুলো ডেকোরেশন না। ডেকোরেশন হচ্ছে আমরা যে ডিজাইনের মধ্যে ভুগিচুগি করি না, এই লোগোটা সুন্দর আছে, ভালো আছে, সফট আছে, সিম্পল আছে, আমি এর মধ্যে আচ্ছা এখানে একটু গ্রেডিয়েন্ট দিই, আচ্ছা এখানে একটা লাইন টেনে দিই, আচ্ছা এখানে একটু এক্সট্রা করি, আমি ভালো ডিজাইনার, আমি মনে করতেছি এখানে আরেকটু দরকার। এই যে চিন্তা করে করে আমরা একটু 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 করে অ্যাড করি না, এক্সাজারেট করি, অতিরঞ্জিত করে ফেলি, ওইটাই করা যাবে না। ওইটাকেই বলা হয় মিনিমালিজম। মানে আপনার ডিজাইন হবে সিম্পল, এক কথায় মিনিমালিজমের আরেকভাবে বলা যায় সিম্পল। বুঝতে পারছেন? কোনো ভুগিচুগি থাকবে না, সিম্পল মিনিমাল ডিজাইন। এখন এখানে সিম্পল মিনিমাল ডিজাইন, প্রত্যেকটা সিম্পল মিনিমাল ডিজাইন। দেখেন তো আহামরি কোনো ডিজাইন আপনি আমাকে দেখাতে পারবেন যে ভাই আচ্ছা এদের ডেইলি লোগো চ্যালেঞ্জে যান, খুব ক্রিটিক্যাল লোগো কি এখানে আছে দেখেন তো? এইগুলা, এগুলা, এই লোগো খুব ক্রিটিক্যাল। এই যে সফট টাচ, এটা টাইপোগ্রাফিক লোগো, এটা তো লোগো হয় না, এটা কি বানাইছে আল্লাহ জানে। এই যে গ্রানোলা, এগুলো হচ্ছে মিনিমালিস্ট লোগো। অর্থাৎ আপনার লোগোর মধ্যে খুবই সিম্পল থাকবে, কালার খুবই নর্মাল, এক কালার, ম্যাক্সিমাম গেলে 2 কালার মিনিমালিস্ট লোগোর মধ্যে, ঠিক আছে? দেন মকআপ না, মকআপ আলাদা, মকআপ দেখাবো নেক্সট ক্লাসে, আমরা মকআপ দেখবো, সমস্যা নেই। আর এটাই মিনিমালিস্ট লোগো হচ্ছে আপনাদের খুব সিম্পল হয়, খুব মিনিমাল হয়, কোনো আহামরি কিছু হয় না, শুধু একটা টেক্সট হয়, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় একটা ছোট্ট আইকন দিয়ে একটা লোগো বানায় দেয়। এটা এইগুলোকে বলা হয় মিনিমালিস্ট। এক কথায় কোনো এক্সট্রা কিছু নাই, ভুগিচুগি নাই, এটাই, ঠিক আছে? বুঝতে পারছেন মিনিমালিস্ট লোগো কি? সো দিস আর কল্ড মিনিমালিস্ট লোগো। এখন আপনাদের যেটা আজকে আমি অ্যাসাইনমেন্ট দিব, যেটা এক্সাম নিতে চাইছিলাম, দেখি আপনারা কি করেন। আপওয়ার্কে
লোগো ডিজাইন কোম্পানি লাগবে $100 কাজ। রিকোয়ারমেন্টটা পড়েন। আই এম লুকিং ফর অ্যান ইন্ডিপেন্ডেন্ট গ্রাফিক ডিজাইনার ফর ফার্দার ডেভেলপ আ লোগো। আই হ্যাভ ইনভিশন ফর আওয়ার নিউ কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে ট্রাঙ্কি হ্যামটমস, ঠিক আছে? ট্রাঙ্কি হ্যামটমস এটা কোম্পানির নাম। সবাই শুনতেছেন আমার কথা? ভালো করে বুঝেন, রিকোয়ারমেন্ট কিন্তু আমি একবারই বুঝাই দিব, আমি এটা বারবার বুঝাবো না। বায়ার রিকোয়েস্ট ডিরেক্টলি। তারপরে হচ্ছে দ্য লোগো শুড ইনক্লুড এ গ্রাফিক কি হোল। কি হোল হচ্ছে চাবির রিং দেখি না, চাবি যেখানে ঢুকে আমরা ঘুরাই না তালার মধ্যে, ওইটাকে বলা হয় কি হোল। ওইরকম একটা গ্রাফিক থাকা লাগবে চাবির তালার যে ফুটাটা, ওইরকম কি হোল একটা থাকা লাগবে লোগোর মধ্যে। অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড স্যান্সেরি ফন্ট, স্যান্সেরি ফন্ট ইউজ করতে হবে। বলে দিছে কি কি থাকতে হবে লোগোর মধ্যে, এই কি হোল থাকতে হবে, স্যান্সেরি ফন্ট থাকতে হবে। পসিবলি এক্সপেন্ডেড টু গিভ এ কাস্টম লুক উইদাউট আ কাস্টম ফন্ট। মানে আপনি যদি কাস্টম ফন্ট বা কাস্টম ভাবে হাতে নিজে বানাইতে চান লেখা ও নাম, বানাইতে পারেন। টাইপোগ্রাফি যেটাকে আমরা বলি, হাতে আপনি ট্রেস করে বানাইতে চাইলে বানাতে পারেন, অথবা ফন্ট দিয়ে লিখলে চাইলেও পারেন, কিংবা কাস্টম ফন্ট আপনি ফন্টকে ম্যানিপুলেট করেও বানাতে পারেন। এইটাও নাম থাকতে হবে, এবং এই লোগোর মধ্যে কি হোল আর স্ট্যান্ডার্ডাইজ স্যান্সেরি ফন্ট ইউজ করতে হবে। দ্য লুক শুড বি মিনিমালিস্ট মডার্ন। দেখেন ওই সেম কথা বলছে, মিনিমালিস্ট মডার্ন। মানে মিনিমালিস্ট মডার্ন বলতে কি, আপনার লোগো হইতে হবে সহজ কথায় খুবই সিম্পল, বগিচুকি করা যাবে না। আপনি তালার আইকন দিয়ে দিলেন, চাবির আইকন দিয়ে দিলেন, একটা পুরো দরজা দিয়ে দিলেন, এসব করা যাবে না। বুঝা গেছে? একেবারে সিম্পল মিনিমাল থাকবে। টেক্সট থাকবে, ওই আইকনটা থাকবে, এন্ড টেক্সট আর আইকনটাকে আপনি মিলাই সুন্দর একটা কম্বিনেশন বানাবেন, ওটা হবে মিনিমালিস্ট লোগো। বুঝা গেছে? মিনিমালিস্ট মডার্ন। আই হ্যাভ এ মকআপ। আচ্ছা, মকআপও দিয়ে দিছে পিপিটি ফাইল, পাওয়ার পয়েন্ট একটা ফাইল অ্যাটাচ করে দিয়েছে। পাওয়ার পয়েন্ট ফাইলটা আমি ডাউনলোড করছিলাম, এটা হচ্ছে তার পাওয়ার পয়েন্ট ফাইল। এটা হচ্ছে কি হোল, যেটা আমরা চাবির রিং, মানে এর মধ্যে চাবি ঢুকাই এরকম চাবি ফুটা। আর ওর নাম হচ্ছে ট্রাঙ্কি হ্যামটমস, ঠিক আছে? কি রিলেটেড কোম্পানি, কোথাকার কোম্পানি দিয়ে দিছে, একটা ফিল কালারের দিছে, একটা স্ট্রোক কালারের দিছে কি হোল। এটাকে আপনাদের ট্রেস করে নিয়ে বানাইতে হবে। একটা লোগোর ডেমো দিছে, এরকম হইতে পারে, বাট এটা দুইটা ও বানায় দিছে, যেহেতু এরকম করলে হবে না, অন্য কিছু চিন্তা করতে হবে। আর কিছু কিছু মকআপ দিছে যেখানে ও লোগোগুলো ইউজ করবে, দেখছেন কোথায় ইউজ করবে। তারপরে দেখেন এই জায়গায় ইউজ করবে, গাড়ির মধ্যে মকআপ করে দিছে আর কি। বেসিক আইডিয়াটা দিয়ে দিছে কিভাবে ইউজ হবে এবং কোথায় ইউজ হবে। কালার কম্বিনেশন কমলা দিছে, আপনারা চাইলে কমলার সাথে রিলেট করে অন্য কোনো কালার কম্বিনেশন দিয়ে বানাইতে পারবেন। রিকোয়ারমেন্টটা বুঝে গেছে? বুঝতে পারছেন রিকোয়ারমেন্ট? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এখন আপনাদের একটা দুঃখের জিনিস দেখায় দিয়ে, আমি আপনাদের এই ডিজাইন করছি একটা, তো এই ডিজাইন কেউ করতে পারবেন না। এটা ছিল আমার আইডিয়া, আমি এরকম লোগো ডিজাইন করছিলাম ওনার ট্রাঙ্কি হ্যামটমস এর মধ্যে, যে ওটার মধ্যে আমি কি হোল বানাইছি, ট্রাঙ্কি হ্যামটমস। তো কালার কম্বিনেশন দিয়ে আমি নিজে বানাইছি, দেখছেন লোগোর ডিজাইনের আইডিয়াটা দেখছেন কিরকম হবে, সিম্পল মিনিমাল। ওর ডেমো থেকে বানাইছি, বাট আমি ওর মতো করেই কিছু করি নাই, কিন্তু ওটাকে আমি জাস্ট কি হোল বানাইছি। বুঝতে পারছেন? খুবই সিম্পল, দিস ইজ মিনিমাল ডিজাইন। এখন মজার বিষয়, এটা দেখানোর রিজন হচ্ছে যারা এটা চিন্তা করছেন তারা কেউ এটা করবেন না, কারণ এটা আমি অলরেডি করে ফেলছি। সো এই জন্য আমি জানি আপনারা এটা চিন্তা করবেন, এই জন্য আমি এটা করে ফেলছি। এটার বাইরে আপনাদেরকে করতে হবে, আমি জানি আপনারা এই জিনিসটাই চিন্তা করবেন, ও এর মধ্যে কি হোল লাগাই দিব এন্ড আমার লোগো হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এটা করে ফেলছি। এন্ড কালার কম্বিনেশনটাও ম্যাচ করছি কিভাবে দেখছেন, খুব সিম্পল। এটাই সিম্পল মিনিমাল লোগো, দ্যাটস ইট। আহামরি কিছু আছে? কিছুই নেই, টেক্সট লেখা খালি। এই জিনিসটা আপনাদের করতে হবে। যেহেতু আমি এটা করে ফেলছি, আপনারা এই লোগোটা করতে পারবেন না, এইরকম কোনো ডিজাইন আপনারা করতে পারবেন না। এটা বাদ দিয়ে নিজের মতো করে সবাই একটা করে ডিজাইন করবেন এবং পোস্ট করবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আর 30 ডে লোগো ডে চ্যালেঞ্জ ওটা করবেন। আর একটা জিনিস বলে দিই, আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট শুধুমাত্র একটাই। নেক্সট আপনাদের ক্লাস হচ্ছে কবে? শুক্র, শনি, রবি, সোম, 1, 2, 3। আচ্ছা, আপনাদের হাতে এখনো 3 দিন টাইম আছে। তো 3 দিনের মধ্যে আপনারা নিজেদের আলাদা আলাদা পছন্দের ডিজাইনগুলো করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, কোয়েশ্চেন করবেন, দাঁড়ান আমি বলে নিই আমার অ্যাসাইনমেন্ট কি।
অ্যাসাইনমেন্ট ওই রিকোয়ারমেন্ট দিয়ে দিব, পাওয়ার পয়েন্ট ফাইলও দিয়ে দিব, আপনারা করবেন, সবই দিয়ে দিব, করবেন। এটা একটা অ্যাসাইনমেন্ট। সেকেন্ড, নেক্সট 3 ডেজের মধ্যে আপনাদেরকে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করবেন, যেটা আমরা মক আপ করবো নেক্সট ক্লাসে। মক আপ শিখবো অ্যান্ড পোর্টফোলিও বানানো শিখবো। সো আজকে কিন্তু ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস। তো নেক্সটে প্রবলেম হলে আমাকে জানাতে পারেন, সমস্যা নাই, আমি হেল্প করবো। সো কি কোয়েশ্চেন আছে বলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে আপনাকে ফাইবারে হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে একটা কাজ দিয়েছে, ওই যে $70 দেখালেন, সোশ্যাল মিডিয়া ব্যানার না কি যেন বানাতে হবে, ওইটা বুঝতেছি না। মানে ওইটা নিয়ে সেই তখন থেকেই মনের ভিতরে কেমন যেন খুঁতখুত করতেছে। বুঝবেন কেন না, ওটা তো আমার রিকোয়ারমেন্ট, আমার কাজ, আপনি বুঝবেন কেন না, তাহলে তো হয়ে গেল। না মানে আমাদের তো সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখাইছেন, সোশ্যাল মিডিয়া কিন্তু ডিজাইনটা হচ্ছে বিভিন্ন পোস্ট যায় না আমাদের সবে, ওই রকমই আর কি পোস্ট বানাইতে হবে। এখন আমি ওটা শুরু করি নাই, ও আমাকে জাস্ট একটা আইডিয়া দিছে, ওর ফ্লায়ার লাগবে, ফ্লায়ারটা অলরেডি ডান। বিজনেস কার্ডটা করবো, বিজনেস কার্ডটা করে ওকে পাঠাবো, টেমপ্লেট করাই আছে আমার কাছে অলরেডি। তো বিজনেস কার্ড করতে আমার টাইম লাগবে না, ওইটা করবো। আর সোশ্যাল মিডিয়া পোস্টগুলো কেমনে বানাইবে, আমি বানাই নাই তো, কেমনে দেখাবো। ফেসবুকে ওইগুলা ওর কি কোম্পানির মানে প্রমোশনের জন্য যেসব পোস্ট দরকার, ঠিক আছে, ওর কোম্পানির প্রমোশনের জন্য ফেসবুক, একটু টুইটার, এগুলা কি ধরনের বানাবেন যদি গুগলে দেখাতেন। কেমনে কি ধরনের বানাবো এটা তো আমি জানি না ভাই, কেমনে দেখাবো আমি, আমি তো এখনো চিন্তাই করি নাই। এটা এটা কি ধরনের কোশ্চেন, আমি আচ্ছা কি ভাইয়া, বানাবো তাইলে আমি তো ওটা নিয়ে বানালে চিন্তাই করি দেখাবে। না এখনো। তো বানাইলে আপনাদেরকে পাঠাবো, যে কি টাইপের বানাইতে পারি বা বানাবো, পাঠাবো না আপনাদের, জি সমস্যা নেই। ভাইয়া, জি। ডিজাইন কি কি করবেন আপনাদের ইচ্ছা। বিজনেস কার্ড করেন না, ওটা খুবই সিম্পল জিনিস। ফ্লায়ার বানান, ব্রোশিওর বানান, আপনারা রেস্টুরেন্ট মেনু বানান, কাভার বানান, এগুলো বানান। এটা কি ওয়ার্প দিয়ে করতে হবে, কোনটা ওয়ার্প দিয়ে করতে হবে, গ্রাফিক ডিভার, এটা কি বানাইছে, না এটা কোনটাও, এখানে ওয়ার্পের কিছু নাই, এটা এফেক্টস টেক্সচার, এই টেক্সচার পাওয়া যায়। আপনি ইয়া লেখে সার্চ করবেন, কি বলে আপনার টর্ন পেপার দিয়ে সার্চ করবেন, আপনি ওই টেক্সচারটা পেয়ে যাবেন। ভাইয়া আর একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট অলরেডি আছে, হুম আমি হচ্ছে লোগো ডিজাইন করতেছি, আমার রিভিউ আছে ভাই 18টা। হুম আমি হচ্ছে লাস্ট রিভিউ পাইছি ভাই 2 স্টার, ক্লায়েন্টের কারণে ইনঅ্যাক্টিভ হঠাৎ করে এসে 2 স্টার দিয়ে দিছে। হুম। আমি কি এটা প্রিন্টের কাজে আবার লোগো মানে প্রিন্টের গিগ গুলা, ফ্লায়ার, ব্রোচার, এগুলো গিগ ওপেন করে এটাই রান করতে পারবো? হ্যাঁ করতে পারবেন না কেন, আপনার স্টার কি কমছে নাকি, আপনার এখন 4.9 দেখাই হচ্ছে ইয়াতে 4.9 কোনো প্রোফাইলে। সমস্যা নাই। এই যে আমাকে লাস্ট একটা বায়ার মেজাজ খারাপ করছে আমার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি ওর কাজ করে দিছি, ও আমাকে রিভিউ দিয়ে গেছে লাস্টে একটা দাঁড়া 4.7। তো আমার এখন পর্যন্ত 5 স্টার রিভিউ এর নিচে আমার নাই। তো একটা দুইটা আছে, যতগুলো কাজ করছি সবগুলো 5 স্টার, একটা দুইটা আছে আপনার এই যে 4.7 আছে একটা, আর একটা 3.7 আছে, এই দুইটাই। তাও ওরা খুশি, কমেন্ট লেখছে খুব ভালো, দেখেন ফাস্ট ক্লিন ওয়ার্ক, বাট একটা রিভিউ কম দিয়ে দেয়, মানে ওদের চুলকায়, বুঝছেন, হ্যাঁ একটু হাতে রেখে দেয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ডিজাইন কি কি করবেন বলে দিলাম, করারটা যদি সেম হয়ে যায়, সেম হয়ে গেলে বাদ হয়ে যাবে, সবাই গ্রুপে পোস্ট করে আবার অন্যভাবে চিন্তা করবেন, সেম হয়ে গেলে বাদ। কি ডিজাইন করব, লোগো মানে কি ডিজাইন করবেন, মানে আপনাকে তো বলেই দিলাম, এখানে রিকোয়ারমেন্ট তো দিয়ে দিলাম। ও অ্যাসাইনমেন্টের জন্য ফ্লায়ার, ব্রোশিওর যা ইচ্ছা তাই করতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, বিজনেস সেট করেন না। আপনি করার টাইম ভিডিও করে আমাদের দিয়েন তাহলে হয়। আপনি করার টাইম ভিডিও করে, আচ্ছা করার টাইমে ভিডিও করে দেবো, আচ্ছা ঠিক আছে ভিডিও করে দেবো। জি বলেন আফি আপু, কি বলতে চাচ্ছেন ভাইয়া, বলেন। আগে কমপ্লিট করছেন এমন কিছু অ্যাসাইনমেন্ট আমাদের দেন, ফ্লায়ার, ব্যানার ডিজাইন আগে কিছু কমপ্লিট করছি, এনে তো খুঁজতে হবে ভাই, কবে কি কোন আমলে কি কমপ্লিট করছিলাম। কিসের নাম, টিয়ার বা টর্ন এফেক্ট, টর্ন পেপার বা সামথিং লাইক দিয়ে সার্চ করেন। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া আপনি যখন কাজগুলো করেন, মানে কিছু কিছু খুব সিম্পল ডিজাইন, কিন্তু আমরা যখন ওই ডিজাইনের রিকোয়ারমেন্ট গুলো পড়তে যাই, মনে হয় যে আরে বাপরে এটা কি আসলো, বুঝছেন ভাইয়া? হুম তো ওই মানে মনে হচ্ছে যে মানে খুব সিম্পল একটা ডিজাইন, মানে এই জিনিসটা তো আমি এমনিই পারি,
কিন্তু ওখানে ওরা যেভাবে লিখে দিছে ওটা পড়ে বোঝাটা অনেক সময় টাফ হয়ে যায় বোঝার পরেও। তো ইন দ্যাট কেস ভাই আপনি যখন একটা রিয়েল বায়ারের কাজ নিলেন, বায়ার আপনাকে কাজ দিল, প্রত্যেকটা সেকশনের জন্য এরকম যদি আপনি 4টা বা 5টা ভিডিও আমাদেরকে টোটাল করে দেন, তাহলে আমাদের পরবর্তীতে আমাদের ব্যাপারগুলো বুঝতে আরো ওটা কোনো সহজ কাজে হবে। লাগবে না জানেন, জি ওটা কোনো কাজেই লাগবে না, না, পরবর্তীতে তো কোনো ভাইয়া কাজে লাগবে না, আমি বলে দিচ্ছি আমার আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি কেন কাজে লাগবে না জানেন। কারণ কেন আমি ভাইয়া? এখন পর্যন্ত এই অ্যাকাউন্টে এখানে 65টা রিভিউ দেখতেছেন না, অলমোস্ট জি 100+ কাজ হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টে। এর আগে একটা ছিল ওটা তো করছিলাম, ওটা মানে ইয়া হয়ে গেছে আর কি, ব্যান খেয়েছি। সো এই অ্যাকাউন্টে যে কাজ করছি না এখন পর্যন্ত একটা ক্লায়েন্টের কাজও আরেকটা ক্লায়েন্টের সাথে কোনো দিন 1%ও ম্যাচ হুম, করে না, 1%, নট ইভেন সিঙ্গেল পার্সেন্ট ম্যাচ করে। সো আমি যদি কফ করেও দিই কোনো কাজে লাগবে না। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি যে আপনি কিভাবে বুঝবেন বায়ার কি চাচ্ছে, এইটা আমি বলতে পারি আপনাদের, যে আপনাদের রিকোয়ারমেন্ট পড়ে আমি কি ডিজাইন করবেন বা কোন দিকে আগাইলে বায়ারের মন খুশি হবে এটা বলতে পারবো আমি, ঠিক আছে। বাট আমার কাজ দেখে আপনারা যদি ওরকম মানে অন্যদের তুলনা করে করতে চান পারবেন না, কারণ এক একটার রিকোয়ারমেন্ট এক এক রকম, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, ওটা বলতেছি, ওটা 2 মিনিট লাগবে বুঝাইতে। লোগো করেন না অ্যাসাইনমেন্টে, আমি যেটা বললাম একাধিক লোগো মানে ইয়ার কাজে অ্যাসাইনমেন্টে লোগো করেন না। কোনটা নিয়ে আগাবেন, যেটা নিয়ে ইচ্ছা ওইটা নিয়ে আগান, যেটা আপনি করতে হ্যাপি হন ওইটা নিয়ে আগান, টেনশন করার কিছু নেই। ভাইয়া আমি আসলে বুঝতেছি না যে কোনটা নিয়ে আগাবো, মানে কোনো কোনটা কিছুই নিয়ে আপনার বুঝতেছি যেটা না। ভালো লাগে সেটা নিয়ে আগান, লোগো ভালো লাগলে লোগো, কোনোটাই ফ্লায়ার তো ভালো খারাপ লাগলে, লাগতেছে না ভাইয়া, হ্যাঁ কোনোটাই খারাপ লাগতেছে না, আবার তাহলে কোনোটা সবগুলো মানে নিয়ে আগান। আপনাকে ফাইবার ডিসাইড করে দিবে আপনার কোন কাজ করতে হবে। যেমন আমার ফাইবারে দেখেন বেস্ট সেলার গিগ, প্রোডাক্ট মকআপ, আমি শুরু করছিলাম ফ্লায়ার দিয়ে, ইউআই দিয়ে, এখন চলে আসছি প্রোডাক্ট মকআপে। আমার ভাই এটা সেল হচ্ছে, আমার ওকে টাকা দিচ্ছে ওই গিগ, আমি ওই গিগের কাজ করতেছি। এক ও আচ্ছা কথায় আচ্ছা, আমার তার ভাই মানে আমার ওইটা কথা ওরা হচ্ছে যেই 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 গিকটা বেশি সেল হবে ওইটা নিয়ে পরবর্তী